করছেন নাকি? হ্যালো। স্যার শোনা যাচ্ছে। জি দাদা শোনা যাচ্ছে। তো দেখেন, আমরা মোটামুটি আমাদের লেকচারের যেটাকে বলা হয় কি মানে গ্রামার পার্ট অনেকটাই শেষ করছি, আলোচনা করছি, আর্গুমেন্ট রাইটিং পড়ছি, অপিনিয়ন দেখলাম কিছুটা, তারপর হচ্ছে পাজল দেখছিলাম। আজকে থেকে আমরা শুরু করছি ফোকাস রাইটিং, and this class will be immensely helpful for your bank preparation because now you are going to learn the very thing you want to practice in the home, and also you have to show your capacity during the exam time. ঠিক আছে? তো আমাদের আজকে যেটা হয়েছিল যে গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম যে আমরা নন পারফর্মিং লোন নিয়ে লিখবো, এন্ড উইথ রিগার্ড টু দ্য নন পারফর্মিং আমি কি করেছিলাম, একটা পিডিএফ আপনাদের বিকেল বেলা দিয়েছিলাম, যেখানে কি ছিল, যেখানে ওয়ার্ড লিস্ট ছিল, নেসেসারি ইনফরমেশন যা যা লাগবে তা তা ছিল, তারপর হচ্ছে সেন্টেন্স অ্যানালাইসিস ছিল, and understanding some basic terminologies that are basically used in describing or discussing the idea of non-performing loan, ওগুলোও দিয়েছিলাম। তো আশা করি আপনারা এগুলো ভালো করে পড়েছেন, ঠিক আছে? তো এখানে একটা জিনিস বলি, একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে যে ইনফোগ্রাফটা আমি দিয়েছি, এই ইনফোগ্রাফটা কিন্তু বেসিক্যালি আপনার কি, এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাজ অফ মার্চ, এটা মার্চ মাসের ডেইলি স্টার একটা পত্রিকার একটা আর্টিকেলের থেকে এই ডেটাগুলোকে নিয়ে আমি বানিয়েছি। সো এটা মনে রাখবেন, এটা আপ টু ডেট হচ্ছে কি পর্যন্ত, মার্চ পর্যন্ত। তারপর দেখবেন যে এটা প্রতি কয়েক মাস অন্তর অন্তর এই ডাটা কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? সো ওটা একটু মাথায় রাখতে হবে, ওটা মাথায় রাখলে মোটামুটি আর প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, গেল। তো আহ ওয়ার্ড লিস্ট গুলো মোটামুটি ওদেরকে আমরা দিয়েছিলাম। তো এগুলো নিয়ে আসলে তেমন কোনো কথা বলার কিছুই নাই। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমি তিনটা বাক্য লিখে রেখেছি, দেখেন। একটা বাক্যে বলেছি যে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজের ইউজ করে একটা বাক্য তৈরি করে দিয়েছি, রিডিউসড অ্যাডভার্ব ক্লজের জন্য একটা, আর ইকুয়াল কম্পারিজন একটা। সো আমরা যে 25টা টপিক পড়বো, প্রত্যেকটা টপিকে এরকম 3টা 4টা 5টা করে কি দেবো, বাক্য দিয়ে দিব। যেই বাক্যগুলোকে আপনি কি করবেন, লেখার আগে একটু দেখবেন, দেখে নিয়ে বুঝে প্র্যাকটিস করবেন যে আসলে সুমন ভাই যা পড়াইছে সেই জিনিসটা আমার রিয়েল লাইফ এক্সাম্পলে এসে বা সিচুয়েশনে এসে কাজে লাগছে কিনা, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করব, আমরা প্রথমেই এই 3টা বাক্য নিয়ে একটু কথাবার্তা বলবো। যেমন আমরা বলেই দিয়েছি যে প্রথম বাক্যটা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করা হয়েছে। এখানে বুদ্ধি করে বলতে হবে যে এখানে মেইন ক্লজটা কোনটা, বলেন তো কেউ শুনি। এখানে মেইন ক্লজটা কোনটা বলেন। Financial institutions must immediately. Financial institutions must immediately implement rigorous measures. ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মাস্ট ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট রিগোরাস রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজিস। মানে কি, আর্থিক প্রতিষ্ঠানসমূহ অতি সত্বর বাস্তবায়ন করবে কি কঠোর ঝুঁকি প্রশমনকরণ। এই ওয়ার্ডগুলো বাংলাগুলো পাঠতে হবে, কিন্তু ঝুঁকি প্রশমনকরণ, ঠিক আছে? এই ঝুঁকি প্রশমন করার পদক্ষেপ বা কৌশলগুলো, ঠিক আছে? কিসের জন্য, টু প্রিভেন্ট, প্রতিরোধ করতে, প্রতিরোধ করতে করতে হচ্ছে ভাইয়া আপনার। তাই সবাইকে একটু মিউট করতে না, বলুন। একদম একদম চুপ, একদম সবাই চুপ, টোটালি সাইলেন্ট, ঠিক আছে? আমি বলেছি না যে আজকে ক্লাস থেকে মানে গত ক্লাসে কি বলে দিয়েছি, বলে দিয়েছি যে কেউ নয়েজ করলে কিছুই বলবেন না, সুন্দর করে ক্লাস থেকে বের করে দেবো। আপনারা কেন কথা বলতেছেন, আমার দায়িত্ব আছে না, আমি দায়িত্ব করে বের করে দিচ্ছি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ওকে, এই যে বের করে দিয়েছি অলরেডি, কোনো রকম কোনো নয়েজ করবেন না, নয়েজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি স্টেপ নিচ্ছি, টেনশন করার কোনো কারণ নাই। আপনি শুধু ক্লাস করেন মন দিয়ে। এখন দেখেন, তাহলে এই যে বললেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মাস্ট ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট রিগোরাস রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজিস, ব্লা 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 ব্লা। এখন এই যে বাক্যটা বা মেইন ক্লজটা, তার সাবজেক্ট কে ছিল বলেন তো একটু বুদ্ধি করে। Financial ফাইন্যান্সিয়াল Financial institutions. ইনস্টিটিউশন। Institutions.
তাহলে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্যই আমি কি করেছি, একটা অ্যাজেক্টিভ ক্লজ এনেছিলাম। সেই অ্যাজেক্টিভ ক্লজটা কি ছিল একটু বুদ্ধি করে বলুন তো আমাকে কেউ। which are burdened by toxic হুইচ assets. আর বার্ডেন বা দ্যাট আর বার্ডেন, যে is যেটাই বলেন, burdened দ্যাট আর by বার্ডেন বা হুইচ আর toxic বার্ডেন। তারপর কি করেছি, এখান থেকে দ্যাট কেটেছি আর কেটেছি, কাটার পরে কি হয়ে গেল, এইটা একটা Past participle. রিডিউসড past ফর্ম participle. হয়ে গেল। Past এখন participle. এই রিডিউসড ফর্মটার নাম কি একটু বলেন তো বুদ্ধি করে, কেউ সুন্দর করে দেখি পারেন কিনা। Past participle. CPL. আমি Yes. দুই তিনজনের থেকে পেয়েছি যে পার্টিসিপিয়াল বলেছেন। তো পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ, কারণ কি অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করার পরে যেটা পেয়েছি সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম দিয়ে শুরু হয়েছে, সো এটা শিখতে হবে, ঠিক আছে। তো প্রত্যেক ক্লাসেই আমরা কি করব, এইভাবে ব্যাখ্যা করব, বিভিন্ন বাক্য ধরে ধরে ব্যাখ্যা করব, ঠিক আছে, যেন আমাদের প্রিভিয়াস ক্লাসগুলা দে ডোন্ট বিকাম দ্য পার্ট অফ আওয়ার অবলিভিয়ান মেমোরি। ওকে, আমাদের এগুলো মনে রাখতে হবে, ভুলে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। এরপর দেখেন সেকেন্ড, এই যে আশিক মাহমুদ স্ক্রিনে দাগেন না ভাই, ঠিক আছে, আপনারা আসলে আপনাদের কমন সেন্সের গ্রোথ নিয়ে আমি খুব প্রবলেমে থাকি, ঠিক আছে। খালি এলো আমি খারাপ, আপনারা যে খারাপ, আমি আজ পর্যন্ত স্বীকার করে দেখলাম যে ভাই আমি খারাপ, এটা বলতে গেলে দেখি না আপনাদের মধ্যে। এবার দেখেন সেকেন্ড সেন্টেন্স আমরা আসি। সেকেন্ড সেন্টেন্সে আমরা কি বলেছি, রিডিউসড অ্যাডভার্ব ক্লজ আমরা ইউজ করেছি। এখন বুদ্ধি করে বলতে হবে এই বাক্যে সাবজেক্টকে বলেন তো বুদ্ধি করে। কমার্শিয়াল ব্যাংকিং Sector. দ্য কমার্শিয়াল ব্যাংকিং সেক্টর। সেক্টর। তো কমার্শিয়াল ব্যাংকিং সেক্টর হচ্ছে কি আমাদের সাবজেক্ট, ঠিক আছে, যে আরেকজনকে বের করে দিলাম, আপনাদের কিছু বলতে হবে না, আমি নিজেই বের করে দেবো, কারণ যা বুঝানো তো বুঝাই দিছি, আর বুঝাবো কেন, ঠিক না, আপনাদের কোনো টেনশন করতে হবে না এখন। তাহলে দ্য কমার্শিয়াল ব্যাংকিং সেক্টর ক্যান নট ইজিলি নেভিগেট এ সলভেন্সি ক্রাইসিস। নেভিগেট করা মানে কি, বেসিক্যালি ড্রাইভ করা বা চালনা করা বা পরিচালনা করা। তো কমার্শিয়াল ব্যাংকিং সেক্টর খুব সহজেই এই সলভেন্সি ক্রাইসিসটাকে নেভিগেট করতে পারে না, বা বলতে পারেন এখানে বোঝাচ্ছে কন্ট্রোল করতে পারে না, কি ছাড়া, উইদাউট কম্প্রিহেন্সিভ রেগুলেটরি ওভারসাইট অ্যান্ড লিগ্যাল রিস্ট্রাকচারিং, ঠিক আছে। তো এই সকল ওয়ার্ডের মিনিং আমরা বলবো, কোনো সমস্যা নেই। এখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে অ্যাডভার্ব ক্লজটা ছিল, সেই অ্যাডভার্ব ক্লজটা কি ছিল বুদ্ধি করে বলেন তো। While the suffering commercial banking While sector the suffers. commercial Banking banking sector sector has been has been suffering from suffering. blah 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 blah, ঠিক আছে, কথা ঠিক আছে না আমার ভাই। This well, এই যে সাবজেক্ট কাটলাম আর অক্সিলারি ভার্ব কাটলাম, কাটার পরে দেখলাম মেইন ভার্বটা কি, হ্যাজ বিন সাফারিং, এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে এটা আইএনজি যুক্ত করতে হবে, এটা অলরেডি আইএনজি যুক্ত অবস্থায় আছে, সো আমাদের এটা কোনো চেঞ্জ করার দরকার নাই। একদম মনের মাধুরী মিশিয়ে আমরা এই দুইটা বাক্য বুঝতে পেরেছি না ভাই, বলেন তো একটু আমাকে। জি দাদা জি দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। এইবারে আমরা আসি 3 নম্বর। 3 নম্বর বাক্যটা কি, আমরা একদম রিসেন্ট ক্লাসগুলোতে পড়ছিলাম, সেটা কি, যে ইকুয়াল কম্প্যারিজন। এবার বুদ্ধি করে বলতে হবে যে এই ইকুয়াল কম্প্যারিজনের বাক্যটা আমরা জানি কি কমপক্ষে 2টা বাক্য মিলে হয়েছিল। এখন বুদ্ধি করে বলতে হবে এই 2টা বাক্য কি কি ছিল বলেন। আমি লিখে দিচ্ছি। অ্যাড্রেসিং মানে কি, Address. অ্যাড্রেসিং মানে ঠিকানা না, অ্যাড্রেসিং মানে হলো সমস্যা। রিজলভিং মোকাবেলা স্টেট। করা। মোকাবেলা করা। অ্যাড্রেসিং মানে কি করা, বুঝি নাই। মোকাবেলা করা। সমাধান করা। To navigate the problem. চিহ্নিত করা বা মোকাবেলা নোটিশ করা। হ্যাঁ, অ্যাড্রেসিং মানে শনাক্ত করা হইতে পারে, নোটিশ করা। ঠিক আছে, তাহলে কি, যে অ্যাড্রেসিং অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ডেফিসিট, দায়বদ্ধতার যে একটা ঘাটতি আছে, এই সমস্যার মোকাবেলা করাটা ইজ ভাইটাল, গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ, ফর রিজলভিং স্ট্রেসড অ্যাসেটস, ঠিক আছে। স্ট্রেস মানে কি, সঠিকভাবে লোন প্রভিশনিং না করার কারণে যে অ্যাসেট গুলা চাপের মুখে পড়ে গেছে, যার হয়তো বা আপনি সঠিক মূল্যায়ন পাচ্ছেন না, স্ট্রেট
স্ট্রেসড অ্যাসেট বলা হয়। তো অ্যাড্রেসিং অ্যান অ্যাকাউন্টেবিলিটি ডেফিসিট ইজ ভাইটাল ফর রিজলভিং স্ট্রেসড অ্যাসেটস। আর একটা বাক্য ছিল, কি ছিল? ব্রেকিং জুডিশিয়াল গ্রিডলক। গ্রিডলক মানে ডেডলক, বচল অবস্থা বা এই যে দীর্ঘসূত্রিতা। তো ব্রেকিং জুডিশিয়াল গ্রিডলক ইজ ব্রেকিং জুডিশিয়াল গ্রিডলক ইজ এই বাক্যটা আমি মানে ভুল লিখছি, এটা মিলতেছে না। অ্যাড্রেসিং অ্যান ইকোনমিক ডেফিসিট ইজ ভাইটাল এন্ড অলসো ব্রেকিং জুডিশিয়াল গ্রিডলক ইজ ভাইটাল ফর ব্লা 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 ব্লা। বুঝতে পারছি ঘটনাটা। এই বাক্যটা একটু বাদ দেন, হ্যাঁ, এটা আমি অন্য একটা বাক্য বসাই দিব না, বাক্যটা আমি লিখতে কোথাও একটা ভুল করছি। এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখলাম, হ্যাঁ, এই জায়গাটা একটা ব্ল্যাঙ্ক থাকুক। এখানে আমরা একটা বাক্য পরে বসাই দিব, এটা এখন লিখতে গেলে আমার সময় নষ্ট হবে। হ্যাঁ, এই বাক্যটা আমি মনে হয় কোথাও থেকে মানে লিখতে গিয়ে মানে কি বলে যে করছে, কোনো একটা পার্ট মিস করে ফেলছি। কারণ বারবার কাট কপি পেস্ট করতে হয় তো আমাদের বসে বসে, এগুলা প্রচুর পরিমাণই করতে হয়। তাহলে এটা রাখলাম, আন্তরিকভাবে দুঃখিত, সময় নষ্ট হলো। তাহলে আমরা উপরে দুটো বাক্য বুঝতে পারছি না ভালো করে? জি দাদা। আচ্ছা, তাহলে আমি লিখে দেই, উইল বি ডিসকাসড লেটার, পরবর্তীতে আলোচনা করা হবে। এরপর ধরেন যে আমরা আপনার কি বলে যে যে এই এই কি বলে যে আপনার এই যে নন পারফর্মিং লোনের সাথে কানেক্টেড যতগুলো টার্মিনোলজি আসে নর্মালি লাগে, ঠিক আছে, সেগুলো দিয়েছি। যারা হয়তো বা অনেকে ধরেন আছেন যে নন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, অনেকে দেখা যায় রাইট অফ মানে কি এটা বুঝে না। সো একটু পড়লে এটা বুঝতে পারবেন, এবং যেহেতু আমি সব বিকেলবেলায় দিয়ে দিয়েছি, সো আপনারা, আমি ধরে নিচ্ছি যে আপনি পড়েছেন, ঠিক আছে। এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা সরাসরি চলে যাব হচ্ছে যে প্লিজ প্রসিড উইথ ড্রাফটিং এ সফিস্টিকেটেড ফোকাস রাইটিং পিচ অন দিস টপিক। আমাদের উপরে যে টপিকটা আছে সেই টপিকের উপর আমরা লিখবো। সো আমরা এই 15 মিনিট সময় নিয়ে মোটামুটি উপরের যেই ভুজুং ভাজুং কথাবার্তা আছে সেই কথাবার্তাগুলো শেষ করলাম, ঠিক আছে। এই মুহূর্তে আমাদের কাজ কি? এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে কি করা? একটা ফোকাস রাইটিং তৈরি করা। বহুদিন পর আবার ফোকাস রাইটিং লিখতে বসতেছি, সো ভুল ভ্রান্তি হইলে ক্ষমা করে দিয়েন। এটা খুবই ডিফিকাল্ট, এত শত শত স্টুডেন্টের সামনে বসে একটা ফোকাস রাইটিং লেখা, এটা খুবই ডিফিকাল্ট একটা টাস্ক, ঠিক আছে। তো নাও ইউ আর গোইং টু সি। কেউ কিছু বলতে যাচ্ছেন, বলেন। দাদা কাইন্ডলি আপনার সাউন্ড একটু বাড়াই দিবেন। সাউন্ড এটা হাইস্ট দেওয়া আছে ভাই, আপনি একটু তাও কাইন্ডলি ঠিক হেডফোন। আছে দাদা। না, এটা হচ্ছে কি ওই অনেকের দেখা যায় মোবাইল ফাংশনের কারণে এরকম হয়, ঠিক আছে। আমার সাউন্ড 98 দেওয়া আছে, আমি 100 রাখলাম। ঠিক এটা আছে। দিয়ে আমি আজকে 20 সাল থেকে অনুযায়ী ক্লাস যেটা নিচ্ছি, ঠিক সাউন্ড আছে। কমই লাগতেছে আসলে। এটা থেকে আমি 20 সাল থেকে ক্লাস নিচ্ছি ভাই, আজকে 6 বছর চলে অলমোস্ট, ঠিক আছে। এবার দেখেন, সরি 21 সাল থেকে, ভুল বলছি। এবার দেখেন, দ্য ওয়ে আই এম গোয়িং টু রাইট ইজ দ্য ভেরি সেম ওয়ে আমি পরীক্ষার হলে লিখি। তবে হ্যাঁ, পরীক্ষার হলে হয়তো আরেকটু ভালো লিখবো, কারণ আপনার কি হবে যে এখানে ধরেন যে আমার কি করতে হয়, আপনাদের সাথে বক বক করতে হয়, ধমক ধমকি দিতে হয়, গালিগালাজ করতে হয়, ঠিক আছে না, পানিশমেন্ট দিতে হয়। কিন্তু পরীক্ষা হলে তো মনে করেন কুল ব্রেন। আবার এখানে ধরেন যে 1 ঘন্টা ধরে একটা আর্টিকেল লিখি, পরীক্ষার হলে আমরা এত সময় পাই না। সো সবকিছু মিলিয়ে পরীক্ষা হলে ঠান্ডা মাথায় লেখা যায়, আর এখানে ঠান্ডা মাথায় লেখা যায় না, কিন্তু সময়টা বেশি থাকে। এই হলো দ্য অনলি ডিফারেন্স দ্যাট আই হ্যাভ সিন। সো আমরা জানি আমাদের রাইটিং এর একদম একদম আমরা যেইভাবে আমি লিখি পরীক্ষার হলে সেইভাবেই দেখতেছেন, কোন রকম কোনো ভুজুং বাজুং কোনো হিসাব নাই। এবং যেখানে যেখানে আমি বোগাস ইনফরমেশন ইউজ করব সেটাও আপনাকে বলে দিব যে আমি এখানে বোগাস ইনফরমেশন ইউজ করছি, এটা কাইন্ডলি এক্সাক্ট ইনফরমেশনটা আপডেট করে নিয়েন। ডিড ইউ গেট মাই পয়েন্ট? Yes, দাদা। জি দাদা। কঠিন একটা কাজ জি শুরু দাদা। করার সময় কি করতে হবে বলেন তো? খাতা কলম নিয়ে বসতে জল দাও। খেতে হবে। জল খেতে হবে। পানি Exactly, আমি খেতে জল হবে। খেলাম অলরেডি, এই যে আমি অলরেডি জল খেয়েছি। এবার দেখেন, আমাদের যে কোনো একটা আর্টিকেল লেখার সময় বা ফোকাস সেটিং লেখার সময় মনে রাখতে হবে, উই উইল হ্যাভ এন ইন্ট্রোডাকশন, উই উইল হ্যাভ এ বডি, অ্যান্ড উইল হ্যাভ এ কনক্লুশন। এই 3টা জিনিসে আমরা মূলত যে কোনো ফোকাস রাইটিং লিখবো। আজকে ক্লাস কিন্তু শেষ হতে হতে হয়তো 11টা বাজতে পারে, ঠিক আছে। সো আপনারা মন দিয়ে বসবেন, লিখবেন। এখন দেখেন, বডি প্যারাগ্রাফটাতে কি কি আসবে এটা বোঝার জন্য আপনাকে ফোকাস রাইটিং এর টপিকটা বুঝতে হবে। এই ব্রেন স্টর্মিংটা খুব বেশি জরুরি এখানে। বলতেছে নন পারফর্মিং লোন নিয়ে লিখতে বলছে, কোলন দিছে মানে কি, এটাকে এক্সপ্লেন করছে যে এটার সোসিও ইকোনমিক ইম্প্যাক্ট লিখো,
আর রিমেডিয়ালস মিজার লেখো। তার মানে কি? তার মানে আপনার এই ফোকাস রাইটিংটা উইল বি কমপ্লিটলি ফোকাসড টু হোয়াট, টু দ্য আর্থসামাজিক ইম্প্যাক্ট, সোসিও ইকোনমিক ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিয়াল মেজার্স, এবং দূরীকরণের পদক্ষেপ নিয়ে। তার মানে আপনার এই বডি প্যারাগ্রাফটাতে এসে কি হবে, আপনার এই বডি প্যারাগ্রাফটাতে এসে আপনার কি হবে দেখেন, এই এখান থেকে হচ্ছে আপনার দুইটা প্যারাগ্রাফ মাস্ট লাগবে। একটা হচ্ছে এর সোসিও ইকোনমিক ইম্প্যাক্টকে ডেসক্রাইব করতে হবে, আর একটা হচ্ছে যে এই যে কি বলে, আর একটা হচ্ছে গিয়ে কি, এটার হচ্ছে আপনার মিজার্স গুলাকে ব্যাখ্যা করতে হবে, যে আপনি কিভাবে এই নন পারফর্মিং লোন গুলাকে দূর করতে পারেন আমাদের ব্যাংকিং চ্যানেল থেকে, ঠিক আছে? এখন মোটামুটি তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের 4টা প্যারাগ্রাফ লিখতে হবে, ইন্ট্রোডাকশন, আর বডিতে গিয়ে 2টা প্যারাগ্রাফ, সোসিও ইকোনমিক ইম্প্যাক্ট, আর একটা হচ্ছে মিজার্স, ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে কনক্লুশন, শেষ। সো এই 4টা প্যারাগ্রাফে গিয়ে আমরা কি লিখবো, আমরা হচ্ছে মূলত আপনার কি বলে যে পুরো প্যারাগ্রাফটাকে তৈরি করব, ঠিক আছে? এটাকে আমরা সবাই বুঝতে পারছি না বুঝতে পারিনি, বলেন প্লিজ। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছি। তাহলে আসেন, উই উইল স্টার্ট উইথ দ্য ইন্ট্রোডাকশন, ঠিক আছে? এবং আমরা ইন্ট্রোডাকশন লেখার সময় বলেছিলাম যে আপনার ইন্ট্রো অবশ্যই রিফ্লেক্ট করবে যে হোয়াট ইউ আর গোয়িং টু রাইট, আপনি কি লিখতে যাচ্ছেন, এই জিনিসটা আপনার ইন্ট্রো অবশ্যই অবশ্যই রিফ্লেক্ট করতে হবে। রিফ্লেক্ট না করলে কিন্তু হবে না, না এন্ড না, মানে ভুল বলা যাবে না, একটু যে কি বলে হজবজ হয়ে যাবে, ঠিক আছে, আগুছালো ডিসঅ্যাবলড হয়ে যাবে। হ্যাঁ, একটা ওয়ার্ড বলে ফেলেছি ডিসঅ্যাবলড, এই ওয়ার্ডটা একটু শিখে রাখেন, কাজে লাগবে। হ্যাঁ, ডিসঅ্যাবলড মানে আগোছালো। আচ্ছা, তাহলে আমাদের টার্গেট কি, সোসিও ইকোনমিক ইম্প্যাক্ট এবং রেমেডিয়াল মেজার্স। আচ্ছা, প্রথমে নন পারফর্মিং দিয়ে আমরা একটা জেনারেল স্টেটমেন্ট তৈরি করি। তো জেনারেল স্টেটমেন্ট তৈরি করবো কিভাবে, ওই যে আমাদের যে ডাটা আছে, ডাটা ব্যাংক, ঠিক আছে? তো আমরা ডাটা ব্যাংক থেকে কি পাচ্ছি, আমরা ডাটা ব্যাংক থেকে পাচ্ছি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সেটা কি, যে 2026-এর মার্চে বাংলাদেশের নন পারফর্মিং, ঠিক আছে, নন পারফর্মিং লোনের পরিমাণ কত, 508 মানে মানে 5,88,704 টাকা, মানে এত কোটি টাকা সমতুল্য আপনার হচ্ছে নন পারফর্মিং লোন আমাদের অ্যাকাউন্ট, মানে আমাদের বাংলাদেশে এখন জমা হয়েছে, ঠিক আছে? তারপর আমরা কি লিখতে পারি, এই যে দেখেন, আমার খুব প্রিয় একটা ফ্রেজ হচ্ছে উইথ। আমি বাক্য শুরু করতে পছন্দ করি বা ফোকাস সেটিং শুরু করতে পছন্দ করি উইথ দিয়ে, আর একটা হচ্ছে অ্যামিড দিয়ে। এবং এটা কেন হয় আমি সেটাও ক্লিয়ার করি, সেটা হচ্ছে ওই ফোকাস সেটিং পড়ার হ্যাবিটের, সরি, নিউজ পেপারের কারণে হয়, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো, উইথ, উইথ কি লিখবো, উইথ এ স্ট্যাগারিং, সো with a mounting pressure, with a mounting pressure of non, ভালো করে বুঝেন, নন পারফর্মিং লোনস, এই একবার লিখলাম পুরোটা, ঠিক আছে, উইথ এ মাউন্টিং প্রেশার অফ নন পারফর্মিং লোনস, এই পুরোটা লিখে ব্র্যাকেট দিয়ে আমি লিখবো এনপিএল ছোট হাতের এস। এই যে আমি এনপিএল এস লিখে দিলাম, এরপর থেকে আমি আর নন পারফর্মিং লোন লিখবো না। এতে করে কি হবে, টিচারই প্রথমবার থেকে বুঝবে যতবার আমি এনপিএলএস লিখবো ততবার আমি এটাই বুঝাচ্ছি। সবসময় মাথায় রাখবেন, শর্ট কোনো টার্ম লেখাতে ইউজ করতে গেলে প্রথমে অ্যাটলিস্ট একবার আপনি এটাকে এক্সপ্লেইন করে দিবেন, ফুল ফর্ম ইলাবোরেট করে দিবেন, তারপর এটাকে অ্যাক্রোনিম বা শর্ট নেম তৈরি করে ফেলেন, এরপর থেকে ইউজ করেন। মনে থাকবে না ভুলে যাবেন? জি দাদা, মনে মনে আচ্ছা, থাকবে। তাহলে আমরা জি কি দাদা, লিখবো, মনে উইথ থাকবে। না লিখে আমরা মনে করেন লিখলাম যে ডিউ টু, ডিউ টু এ মাউন্টিং প্রেশার, ঠিক আছে, অফ নন পারফর্মিং লোন, ঠিক আছে? এবার আমরা কি লিখবো, আমরা লিখবো যে কারেন্টলি, কারেন্টলি কত, ওই যে
এই কত ছিল 588704 কারেন্টলি 588 তারপর হচ্ছে 704। তাহলে এটাকে আমরা কি করব, এখানে একটা কমা দিব আর হচ্ছে এখানে একটা কমা দিব, ঠিক আছে। 0.00 crore কারেন্টলি টাকা এত। যে ভাই ডিউ টু এ মাউন্টিং প্রেশার অফ নন পারফর্মিং লোন কারেন্টলি এত এত ক্রোর, ঠিক আছে। এটা কোন পর্যন্ত, অ্যাজ অফ মার্চ 2026 এই পর্যন্ত, ঠিক আছে। এই মাউন্টিং প্রেশার নন পারফর্মিং লোনের, ঠিক আছে, দা ব্যাংকিং ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ has been witnessing an unprecedented liquidity crunch। এটার কারণে কি হচ্ছে, বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিসের সাক্ষী হচ্ছে, একটা অভূতপূর্ব বা নজিরবিহীন তারল্য সংকটের মুখে পড়েছে। এবং এতে কি আর কি হচ্ছে, আর কি হতে পারে, আইডিয়া দেন, আমি লিখছি, আপনার আইডিয়া দেন। স্যার ইনফ্লেশন বাড়তেছে, কি বাড়তেছে, মুদ্রাস্ফীতি স্যার, মুদ্রাস্ফীতি বাড়তেছে। বলতে পারেন যে ক্যাপিটাল ফ্লাইট হচ্ছে, বলতে পারেন, অবশ্যই বলতে পারেন। ইকোনমি বার্নার লিকুইডিটি ক্রাঞ্চ, ঠিক আছে। আমরা দিয়ে লিখবো যে প্রাইভেট এফেক্ট, সেক্টরের স্লো গ্রোথ, লিখছি এফেক্ট দিয়ে আমি কি লিখবো, এফেক্ট দ্যাট, সরি, আমরা এই দেখেন, আমি ভাবতেছি, খেয়াল করে দেখেন, একদম ব্যাংকগুলা ইনস্ট্যান্ট মানুষের আস্থা হারাচ্ছে। ভাবতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি কি লিখলাম, যে দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ হ্যাজ বিন উইটনেসিং অ্যান আনপ্রেসিডেন্টেড লিকুইডিটি ক্রাঞ্চ, এ ফ্যাক্ট দ্যাট, প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট বাধাগ্রস্ত হচ্ছে। ভাবতেছি, আমি আপনাকে জিজ্ঞেস করি নাই। দ্য টাইম আই উইল আস্ক ইউ, ইউ উইল অফার মি অ্যান্সার। ওকে, বুঝতে পারছেন কি বলছি ভাই এবং বোনের আমার? জি বুঝতে দাদা। পারছেন কি বলছি? ব্রিলিয়েন্ট। আমি যখন বলবো যে বলেন, তখন আপনারা বলেন, এছাড়া বলার কোনো দরকার নাই, ঠিক আছে। দাদা একটা কথা ছিল, দাদা একটা। ভাই আমি দাদা কথা বলি, শুনেন, কথার মধ্যে কথা ঢুকাই দিন না, ঠিক আছে। আমি যখন বলবো তখন বলেন, এখন চুপ থাকেন, ঠিক আছে। ওকে, লেট মি থিঙ্ক এন্ড রাইট এন্ড সি হাউ আই এম ডুইং দিস, হাউ আই এম ক্রাফটিং দ্য হোল এসে, ঠিক আছে। দেখেন, সো আমি কি বললাম, দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ হ্যাজ বিন উইটনেসিং অ্যান আনপ্রেসিডেন্টেড লিকুইডিটি ক্রাঞ্চ, এ ফ্যাক্ট দ্যাট দিয়ে লিখলাম এক্সপার্টস বিলিভ, যেটা এক্সপার্টরা মনে করে, দ্যাট উইল হ্যাভ, ঠিক আছে, drastic ramifications, drastic ramifications, drastic ramification না বলে বলবো impact on the socio-economic condition, যেটা কিনা এক্সপার্টটা বিলিভ করে যে এটার কি থাকবে, ড্রাস্টিক ইম্প্যাক্ট থাকবে, ঠিক আছে, অন দ্য সোসিও ইকোনমিক কন্ডিশনস, ফুল স্টপ। তাহলে এটা একটা বাক্য শেষ করলাম, একটা বাক্যে কিন্তু আমার 3 লাইন পার হয়ে গেছে, দেখছেন। দিস এসে উইল আউটলাইন this essay will outline these dire consequences before কিসের পূর্বে, before suggesting some remedial measures to tackle, বা বলতে পারেন যে কি বলতে লিখলাম, টু ট্যাকেল দিস ইস্যু। দেখেন, দুইটা বাক্য লিখছি, আই হ্যাভ জাস্ট রিটেন 2 সেন্টেন্সেস, এবং দেখেন এখানে ওয়ার্ড চয়েস গুলো দেখেন, এন্ড দ্য ওয়ে, দ্য মারমার কাট কথাবার্তা, ওই এনপিএল জেনারেলি রেফার্স টু নন পারফর্মিং লোন, ওই ধরনের ক্লাস 7 বা ক্লাস 8 এর বাক্য দিয়ে শুরু হয় নাই। টিচার যখন পড়তে যাবে, টিচার প্রথম লাইনে বুঝবে যে এই ছেলে পত্রিকা পড়ে, এই ছেলে পত্রিকা পড়ার একটা মোটামুটি ভালো হ্যাবিট আছে। Due to a mounting pressure of non-performing loans
currently এত crore as of এত, the banking industry of Bangladesh has been witnessing an unprecedented liquidity crunch, a fact that experts believe will have drastic impacts on the socio-economic conditions. This essay will outline these dire consequences before suggesting some remedial measures to tackle this issue. কেমন হয়েছে অনুবাদ? এবার বলেন ইন্ট্রোডাকশনটা। খুব ভালো। খুবই ভালো হয়েছে, ভালো বলতেই হবে, এটা ভালো না বলার কোনো চান্স নাই, এটা আমি আমাকে বাড়ায় বলবো না, এটা আমার নিজের কনফিডেন্স থেকে আমি বলতেছি আপনাকে, ঠিক আছে? দাদা এ ফ্যাক্ট কে হচ্ছে এ ফ্যাক্টের জন্য একটা ক্লজ নিয়ে আসলাম ডেট দিয়ে, কিন্তু মাঝে এক্সপার্টস বিলিভ এটা কাট পার্ট বা কিভাবে কি? হ্যাঁ, এটা বুঝতে পারেন নাই, ঠিক আছে? আচ্ছা বলি, আসেন তাহলে শিখি। সুন্দর একটা প্রশ্ন করছেন, কারণ আপনি যখন লিখবেন তখন আপনার কাছে এই ধরনের উদ্ভট জিনিস আসবে, এবং এটা শুধুমাত্র পত্রিকা পড়লেই আপনার এই স্ট্রাকচার গুলো মাথার মধ্যে হিট করবে। তো তাহলে যেহেতু আমরা আরো বেশি অ্যাডভান্স জিনিস পড়বো, কঠিন জিনিস পড়বো, এটা করার আগে আমাদের কি করতে হবে একবার বলেন তো? এক ঢোক কি খেতে হবে? জল খেতে জল খেতে হবে, ঠিক আছে? Okay, দাদা yes. এই ইন্ট্রোডাকশন দেখেই তো মনে হয় মার্ক ফুল দিয়ে দেবে আর তো হ্যাঁ, দিয়ে দিবে, আমি জানি দিত না, ফুল দিবেন না, বাট টিচার ইজ প্রিপেয়ার টু অফার মি সাম এক্সট্রা, কি বলে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস। তো আমরা এক্সপার্টস বিলিভটা আসলে কই থেকে আইছে এটা আমরা একটু বুঝি। দেখেন, এগুলো আপনারা কেউ পড়াইবো না ভাই, ঠিক আছে? এগুলো কোনো চাপা না, এগুলো কেউ পড়াবে না। আপনি আগে বলেন যে এই এ ফ্যাক্ট পর্যন্ত বুঝছেন কিনা সেটা আমাকে বলেন। জি দাদা এ ফ্যাক্ট পর্যন্ত বুঝতে পেরেছি। এ ফ্যাক্ট পর্যন্ত বুঝতে পারলে আমার কাজ হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না আপনার। তাহলে এ ফ্যাক্ট পর্যন্ত যদি বুঝে গেছেন, তাহলে দেখেন আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দিই কিভাবে হইলো। এই এ ফ্যাক্টের পরে আমি যদি বলি, মনে করেন যে ইট উইল হ্যাভ, শুনেন, আপনারা আমার চাপাবাজ বলেন আর ভাওতাবাজ বলেন, আমি যা পড়াই দেবো তার এক নাম্বার জিনিস, খালি ইউজ করবেন আর পরীক্ষায় মার্ক নিবেন, ঠিক আছে? এই যে আপনি লিখলেন ইট উইল ব্লা 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 ব্লা, এই ইটটা কাকে বুঝাচ্ছে বলেন তো বুদ্ধি করে? না, এই ইটটা ফ্যাক্ট কে বুঝাচ্ছে? তাহলে ইট কেটে আমি লিখবো একটা দ্যাট, লিখবো না ভাই? বলেন তো বুদ্ধি করে। জি দাদা। হ্যালো, জি দ্যাট লিখে বাকিটা বসাই দিব। এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন এবার? জি দাদা। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝছি। এখন আমাদের কোশ্চেন মধ্যখানে এই ধুম কইরা এক্সপার্ট বিলিভ করলো কেমনে পড়লো, এইবার দেখেন শিখাই। আমরা নাউন ক্লজ একটা জিনিস শিখছিলাম, ভুলে যায় না, যে এক্সপার্টস বিলিভ ইট উইল ব্লা 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 বললে কোনো সমস্যা ছিল? না স্যার। হ্যালো, না সমস্যা নেই। এই যে ইট ছিল, ইট দিয়ে আপনি ফ্যাক্টকে বুঝাইছেন, তাহলে ইট কেটে যখন দ্যাট বুঝাইবেন, তাহলে লজিক্যালি দ্যাটের পরে কি আসবে? এক্সপার্টস বিলিভ আসবে। এখন যেহেতু জিনিসটা হঠাৎ করে চলে আসছে, মানে এই পার্টটা, তাই আমরা দুটো কমা দিয়ে আলাদা করে দিই। বুঝতে পারছেন কেমনে আসছে? এটা মধ্যখানে আমদানি করছি কেমনে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আর যারা শুনে নতুন, তারা কিন্তু ওই 1 নম্বর ক্লাস থেকে করে আসবেন, তাহলে কিন্তু কিছু বুঝবেন না। আর যারা বুঝতেছেন তাদের কাছে কেমন লাগতেছে বিষয়টা বলুন তো এবার? অনেক ভালো লাগতেছে স্যার। দাদা চমৎকার লাগতেছে দাদা। আউটস্ট্যান্ডিং লাগতেছে। এটা হলো রাইটিং, একটু আরেকবার বলবেন? ঠিক আছে? আর এটা গতকাল একটা সেন্টেন্স দিয়েছিলাম দাদা, ওইটা ওটা সলিউশন দিয়ে করার রাখেন, সময়। দেখবো, সমস্যা না। এখন লেখার মুডে আছে, লিখবো। এখন মনে করেন যে মেশিন অন হয়ে গেছে লেখার জন্য, ঠিক আছে? এখন ঠিক আছে। শুধু দাদা লিখতেই দেখতে ভালো লাগে কিন্তু যখন লিখতে যাই তখন আটকে যায়। এটা শিখতে হবে, এখানে কোনো কিছু করার নাই, ঠিক আছে? দাদা এটা লেখার ফ্রন্টটা কি চেঞ্জ করা যায়? এটা চোখে লাগছে। লেখার কি ফন্টটা কি চেঞ্জ করা যায়? ফন্টটা আমি ক্যালিব্রি দিয়ে লিখতে পারি। আমি যদি এখানে ক্যামব্রিয়া দিয়ে লিখতেছি, ক্যালিব্রি দিয়েও লেখা যায়, বা টাইমস নিউ রোমানও লেখা যায়, যেটা চান আপনারা। যেমন আছে অমনই থাক। তাহলে একটা আমরা কি লিখে ফেলেছি? আমরা একটা ইন্ট্রো লিখে ফেলেছি। এই ইন্ট্রোতেই আমাদের দেখেন নিচে বলতেছে 57টা ওয়ার্ড হয়ে গেছে। তাহলে ইন্ট্রোতে আমি একটা কথা বারবার বলছি যে ভাই, আপনার লেখা হচ্ছে কি ডায়মন্ডের টুকরা এক একটা ওয়ার্ড। সো নোট করেন, ইন্ট্রোডাকশনে সুমন ভাই কয় সেন্টেন্স লিখলো? 2 সেন্টেন্সেস লিখলো। কয়টা ওয়ার্ড ভাই? 57 ওয়ার্ডস। এই যে দেখছেন, টু দি পয়েন্টে কথা হবে, কোনো ভুজুং বাজুং বুঝ হবে না, ঠিক আছে? ভুজুং বাজুং বুঝ দিতে গেলেই সমস্যাটা হয়ে যাবে। আচ্ছা, গেল। এবার ধরেন আমরা লিখবো কি? আমরা লিখবো দাদা হচ্ছে, একটা প্রশ্ন আমরা করতে বলেই দিয়েছি যে আমাদের লেখায় কি থাকবে? সোসিও ইকোনমিক ইম্প্যাক্ট নিয়ে কথা হবে, আর্থসামাজিক প্রভাব, আর হচ্ছে এটাকে রিমেডিয়াল মেজার্স টু ইলিমিনেট দিস ইস্যু
কি কি রিমেডিয়াল মেজার্স তৈরি আমাদের হাতে নেওয়া যেতে পারে। তাহলে আমাদের নেক্সট প্যারাগ্রাফ শুরু হবে কি দিয়ে? এটা সোসিও ইকোনমিক ইম্প্যাক্ট দিয়ে। তাহলে আমি এখানে একটা দাদা ট্যাব দিয়ে দিই। দাদা একটা কথা ছিল। জি শিওর, বলেন। কালকে বলছিলেন না যে দিস এসে উইল আউটলাইন, মানে এইরকম কিছু একটা যাতে না ইউজ করি বা আমি বলেছিলাম যে হ্যাঁ, এই ধরনের লেখাটাকে সাধারণত কি করা হয়, হুবহু লিখলে টিচাররা মাইন্ড করে, তাই একটু চেঞ্জ করে দিতে। যেমন আমি বলতেই পারতাম যে দিস এসে উইল ডিসকাস দা ওই যে সোসিও ইকোনমিক ইম্প্যাক্ট অ্যান্ড অলসো রেমেডিয়াল মেজার্স। আমি লিখিনি, আমি কি লিখছি, দিস এসে উইল আউটলাইন দিস ডায়ার কনসিকোয়েন্সেস বিফোর সাজেস্টিং সাম রেমেডিয়াল মেজার্স টু ট্যাকল দিস। কথাটাকে ঘুরে দিছি, ঠিক আছে? একই জিনিস বলছি বাট একটু ঘুরে দিছি। আর টু বি স্পেসিফিক, আমার এই দিস এসে উইল এই পার্টটার কাছে একটা পার্সোনাল বায়াসনেস কাজ করে, আমার এটা লিখতে ভালো লাগে, এটা আমি সবসময় লিখেও আসি, ঠিক আছে? আর কিছুই না। তাহলে আমাদের একটা প্যারাগ্রাফ শেষ। এবার আমরা যাব কোথায়? সোসিও ইকোনমিক যে ইম্প্যাক্ট আছে সেই জিনিসগুলোতে। তো সেকেন্ড প্যারাগ্রাফের শুরুতে আমরা লিখে নেব টু বিগিন উইথ। প্রথমত প্রথমত এখন চিন্তা করে দেখেন যে এটার আর্থ সামাজিক ইম্প্যাক্ট গুলো আসলে কি আমাদের জানতে হবে, ঠিক আছে? প্রথমত আমরা কি লিখবো? আমরা লিখবো যে দা সোসিও ইকোনমিক ইম্প্যাক্টস অফ এনপিএলস। এই যে এখন এনপিএলস লিখলাম, কারণ কি আমি আগে একবার বলে দিয়েছি নন পারফর্মিং লোন প্রত্যেক ক্ষেত্রে এখন শর্টকাট হবে এনপিএলস। টু বিগিন উইথ দ্য সোসিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ এনপিএলস আর আর ইমেন্স, ঠিক আছে? আর কি? ইমেন্স। সোসিও ইকোনমিক ইম্প্যাক্ট হচ্ছে গিয়ে কি? আর ইমেন্স। এবার ইমেন্স লেখার পরে আমি কমা দিয়ে কি লিখবো? আমরা লিখবো, কমা দিয়ে লিখবো যে ইনক্লুডিং, ইনক্লুডিং এই যে যার মধ্যে এই সোসিও ইকোনমিক ইম্প্যাক্ট গুলোর মধ্যে যা যা আছে তা তাই আমরা লিখবো। এখন আপনি বলেন যে এটার ফলে কি কি ইম্প্যাক্ট আসতে পারে, আর্থ সামাজিক ইম্প্যাক্ট আমাদের মধ্যে আসতে পারে, বলেন দেখি বুদ্ধি করে বলতে পারবেন? ইনক্রিজ ফিনান্সিয়াল রিস্ক। একটু জোরে বলেন, বুঝি নাই। উৎপাদনশীল বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে, জনগণের উৎপাদনশীল করবে। বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে, মোদ্দা ব্যাংকের কথায় উপর আসতে হবে। ক্রেডিট ক্রেডিট শর্টফল ঘটবে, ঠিক আছে? তাহলে আপনি কি লিখতে পারেন? ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস হবে। লিকুইডিটি ক্রাইসিস অলরেডি লিখে ফেলেছি, লিকুইডিটি ক্রাঞ্চ আমরা লিখে ফেলেছি। একই কথা কিন্তু, এই যে আমি মার্ক করে দিই, একই কথা কিন্তু বারবার লেখা যাবে না, বি কেয়ারফুল, ঠিক আছে? সো ইনক্লুডিং আপনি বলতে পারেন কি যে ক্রেডিট গ্রোথ স্ট্যাগনেশন। নাও দ্য কোশ্চেন, হোয়াট ইজ ক্রেডিট গ্রোথ স্ট্যাগনেশন? ক্রেডিট গ্রোথ স্ট্যাগনেশন মানে যে একটা দেশের ইকোনমি গ্রো করতেছে মানে কি একটা ভালো নাম্বার অফ মানে হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ বা গুড অ্যামাউন্ট অফ ক্রেডিট নিয়মিত ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং ইকোনমিও গ্রো করতেছে। কারণ ইকোনমিতে যখন ক্রেডিট ঢুকবে তখন কি হবে? ইকোনমিতে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে। তো ক্রেডিট গ্রোথ স্ট্যাগনেটেড হয়ে যাওয়া মানে কি? মানে আর বৃদ্ধি পাচ্ছে না। গত বছর 5% ক্রেডিট বাড়লো, এই বছর আর বাড়ে নাই, তার মানে কি এই বছর আর নতুন করে কোনো লোন ডিস্ট্রিবিউট হতেই পারে নাই। এই তখনই আপনাকে মনে করেন বললো যে লোন ডিস্ট্রিবিউট অবশ্যই হবে, হবে না কেন? তখন বলবে যে ক্রেডিট গ্রোথ স্ট্যাগনেশন, মানে ক্রেডিটের যে গ্রোথ হওয়া দরকার আমাদের ইকোনমি ভালোর জন্য, এটা কিন্তু হবে না। তারপর কি হবে? এনপিএল এর কারণে কি হবে বলুন তো বুদ্ধি করে? এই যে ব্যাংকগুলোর আপনার লেন্ডিং যে একটা ক্যাপাসিটি, এটা কিন্তু কমে যাবে। কমে যাবে, ঠিক আছে? তাহলে কি লিখবো? যে ইনক্লুডিং এ ক্রেডিট গ্রোথ স্ট্যাগনেশন, ঠিক আছে? তারপর কি লিখবো? এ ডিক্লাইন, রিডিউসিং ডিক্লাইন ইন, ডুইন্ডল ডুইন্ডল না, এ ডিক্লাইন। ডুইন্ডল তো ভার্ব রে বাবা, ডুইন্ডল হচ্ছে ভার্ব, ডিক্লাইন নাউন। এ ডিক্লাইন ইন লেন্ডিং ক্যাপাসিটি। কমার্শিয়াল ব্যাংকগুলা বা শিডিউল ব্যাংকগুলার কি হবে? আপনার লোন দেওয়ার যে একটা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা কি হবে? কমে যাবে, ঠিক আছে? ইনক্লুডিং ক্রেডিট গ্রোথ স্ট্যাগনেশন অ্যান্ড এ ডিক্লাইনিং লেন্ডিং ক্যাপাসিটি। আচ্ছা,
এটাকে এই দুইটাকেই মনে করেন ফোকাস করলাম, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে পরীক্ষার হলে অত কিছু লেখা যায় না। যেমন বারবার বলা হয়, যেমন কেউ যদি এখানে থাকেন যে আইএলটিএস এর পরীক্ষা দিবেন, তিনি দেখবেন বলা হয় যে ভাই তুমি অনেকগুলো কারণ লিখো না, তুমি একটা বা দুইটা কারণ লিখে সেটাকে সুন্দর করে এক্সপ্লেইন করো। সো আপনি অনেক কারণ লিখতে পারবেন না, পরীক্ষার হলে খুব লিমিটেড টাইম দেওয়া হবে। সো আমি কি লিখলাম, যে টু বিগিন উইথ দ্য সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ এনপিএলস আর ইমেন্স, including a credit growth stagnation and a decline in lending capacity. এবার কি লিখবো, এবার দেখেন ফুল স্টপ কি লিখবো, both উভয় মানে কোনটা, এই যে দুইটা ই কে আমরা মেনশন করলাম, ক্রেডিট গ্রোথ স্ট্যাগনেশন আর ডিক্লাইনিং লেন্ডিং ক্যাপাসিটি। আমরা কি লিখবো, both both ramifications মানে পরিণতি, both ramifications কি করে, তারা হচ্ছে স্ল্যাশ মানে কেটে ছোট করে দেয়, ঠিক আছে। both ramifications স্ল্যাশ করে দেয়, কি স্ল্যাশ করে দেয়, ইকোনমিক গ্রোথ বাই বাই এই দুইটা ফ্যাক্টর কি করে দেয়, ইকোনমিক গ্রোথকে স্ল্যাশ করে দেয়, কিসের মাধ্যমে, প্রোডাকশন কমিয়ে দেওয়ার মাধ্যমে, এমপ্লয়মেন্ট জেনারেশন কমিয়ে দেওয়ার মাধ্যমে। কারণ কি, টাকা না দিলে তো ইকোনমিতে বড় বড় প্রতিষ্ঠান হবে না। সো বোথ রেমিফিকেশন স্ল্যাশ ইকোনমিক গ্রোথ বাই, এই যে এখানে আপনি লিখতে পারেন ডুইন্ডল, বাই ডুইন্ডলিং প্রোডাক্টিভিটি অ্যান্ড এবং কি এমপ্লয়মেন্ট জেনারেশন কমায় দেয়, and catalyzing আনএমপ্লয়মেন্টকে ক্যাটালাইজ করে, মানে প্রভাবিত করে, এটা উস্কে দেয়, বা বলতে পারেন যে বাই প্রভোকিং আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, এটাও বলতে পারেন। তাই আমি বললাম যে প্রথমত, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, হ্যাঁ বলতে পারেন, প্রথমত এটার সোসিও ইকোনমিক ইম্প্যাক্ট খুব বেশি, যার মধ্যে কি আছে, এই ক্রেডিট গ্রোথ স্ট্যাগনেশন আছে, আর লেন্ডিং ক্যাপাসিটিতে ডিক্লাইন করার ক্যাপাসিটি আছে। এর ফলে কি হচ্ছে, ইকোনমিক গ্রোথ কমে যায়, কিসের মাধ্যমে, আপনার ডুইন্ডলিং প্রোডাক্টিভিটির কারণে, আর একটা হচ্ছে ক্যাটালাইজিং আনএমপ্লয়মেন্টের কারণে। টিচার কিন্তু খুশি যে না, ও জিনিসটা কানেক্ট করছে, ও জিনিসটা কি করছে, কানেক্ট করছে। কিন্তু কানেক্ট করতে গিয়ে আমি একটা ভুল করে ফেলছি। ভুলটা কোথায় করছি, আমি যে বললাম সোসিও ইকোনমিক ইম্প্যাক্ট, সেটা কিন্তু ক্রেডিট গ্রোথের স্ট্যাগনেশন মেটা না, এটা হচ্ছে কি ইম্প্যাক্ট বলা দরকার ছিল, সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট কিন্তু এটা না, ঠিক আছে। তাই এই জায়গাতে এসে আমরা একটু চেঞ্জ, ঠিক আছে, আমাদের একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কিভাবে করব দেখেন, আমি লিখবো দা impacts of NPL are immense, including blah blah and blah blah, both ramifications slash economic growth by dwindling productivity and catalyzing unemployment. এই যে এখন সোসিও ইকোনমিক ইস্যুস গুলোর দিকে আমরা যাচ্ছি, ঠিক আছে। সো এই জায়গাতে একটু ভুল করে ফেলছিলাম লিখতে গিয়ে, এবং আমি যখন পরীক্ষা হলে বুঝতাম যে এইটুকু ভুল হয়েছে, আমি সঙ্গে সঙ্গে কেটে দিতাম, এক লাইনে দাগ দিয়ে, বাম থেকে ডান দিকে দাগ দিয়ে কেটে ফেলতাম। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে কি হয়, এই যে ইকোনমি যে আপনি যে দুইটা ফ্যাক্টর ডাকলেন, একটা হচ্ছে কি ক্রেডিট গ্রোথ স্ট্যাগনেশন, আর একটা হচ্ছে ডিক্লাইন ইন লেন্ডিং ক্যাপাসিটি। এই দুইটা ফ্যাক্টরকে আপনি আনলেন, এটা হয় কিসের কারণে, এনপিএল এর কারণে হয়। এবার এই এনপিএল থেকে এই দুইটা ফ্যাক্টরের কারণে কি হয়, প্রোডাক্টিভিটি কমে যায় এবং আপনার কি হয়, আনএমপ্লয়মেন্ট বেড়ে যায়। তাহলে এখন কি করবেন, এটাকে আপনি একটা এক্সাম্পল দিয়ে দিবেন। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ কি হয়, উদাহরণস্বরূপ দিবেন আপনি কিরকম করে দেখেন। এই যে আমি আবার উপর দিকে চলে যাব, দেখেন উদাহরণস্বরূপে কি লিখবেন, এই যে আসেন, এই যে দেখেন আসেন, এই যে স্টেট রান ব্যাংকগুলা আমাদের বড় একটা ক্যাপিটাল কি করে থাকে, ইনজেক্ট করে থাকে আমাদের ইকোনমিতে। তো স্টেট রান ব্যাংকগুলোর 46% হচ্ছে এনপিএল, তাই না? ঠিক আছে না আমার? আমরা কি লিখবো, ফর ইনস্টেন্স বা উদাহরণস্বরূপ আমরা লিখবো যে 46% অফ
স্টেট রান ব্যাংকিং institutions 46% of state-run banking institutions loans কি যেন বলছিল এখানে একটু তার আমারও মুখস্থ নাই এখানে বলছিল এই যে এই আচ্ছা এনপিএল রেশিওটাই হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি আমরা, আসেন লিখে আমরা লিখবো যে একটু হ্যাঁ আমি একটু লিখছি তারা the NPL ratio of state-run banking লেখার দরকার নাই, institutions is about 46%, এটা লিখলাম। উদাহরণস্বরূপ যে স্টেট রান ইনস্টিটিউশন গুলার এনপিএল এর পার্সেন্ট হচ্ছে কত, 46%, ঠিক আছে? এবারে যে স্টেট রান ইনস্টিটিউশন বলছেন না, এইটাকেই আমরা কমা দিয়ে লিখবো, কি লিখবো আমরা কমা দিয়ে? আমরা লিখবো the biggest কি বলবো ক্রেডিট প্রোভাইডার, বিগেস্ট। ভালো লাগতেছে না শুনতে জিনিসটা আমার নিজের কাছে। দেখছেন আমি যে ভাবি ভেবে লিখতেছি, আপনাকে এই যে ব্রেন স্টর্মিং এটা করতে হবে। আপনারা যে বলেন না যে ভাই আমার লিখতে গেলে না লেখাটা আসে না, এই লেখাটা যে এই কারণে আসে না, ভাবতে হয়, ভাবলেই লেখাটা আসে। ফর ইনস্টেন্স দ্য এনপিএলস রেশিও অফ স্টেট ইনস্টিটিউশনস, ঠিক আছে, আমরা কি বলবো যে ইজ অ্যাবাউট কত, 46%, ঠিক আছে? এখানে কি দা কোলোজাল না প্রোডাক্ট লিখতে লঞ্চার হবে দেওয়া যায়? না, দরকার নাই। সিন্স these organizations constitute the biggest share of distributed credit, যেহেতু এই অর্গানাইজেশনরাই কনস্টিটিউট করে দ্য বিগেস্ট শেয়ার অফ ডিস্ট্রিবিউটেড ক্রেডিট, যে বিতরণকৃত ঋণের সবচেয়ে বড় শেয়ারটা তারাই তৈরি করে থাকে। আর এদের কি হয়ে গেছে, 46% লোন হয়ে গেছে কি কি আপনার এই যে কি বলে নন পারফর্মিং লোন হয়ে গেছে। তাহলে কি লিখবো যে দে নাও হ্যাভ প্রভিশনিং শর্টফলস মানে কি, মানে হচ্ছে যে আপনার যেই টাকাটা লোন দেওয়া হয় সেই লোনের একটা ধরেই নেওয়া হয় যে এত পার্সেন্ট আমাদের আদায় করা যাবে না। তো এই জন্য কি করতে হয়, ওদের হচ্ছে কি আপনার প্রফিট থেকে একটা টাকার নির্দিষ্ট পার্সেন্টেজ আপনার প্রভিশন করে বা আলাদা করে রাখতে হয়, যে ভাই আমি এই টাকাটা রাখতেছি কিসের জন্য, আমার লোন যদি আদায় না হয় এখান থেকে আমি কি পাবো, একটা ব্যাকআপ পাবো। কিন্তু আপনার এই ব্যাকআপটা তো আপনি এখন এই করতে পারতেছেন না, কারণ আপনার প্রচুর পরিমাণ টাকা নন পারফর্মিং হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য কি হচ্ছে, প্রভিশনিং শর্টফল দেখা যাচ্ছে, এবং প্রভিশনিং শর্টফল দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার তাহলে কোম্পানির প্রফিটেবিলিটি কমে যাবে। কোম্পানির যখন প্রফিটেবিলিটি কমে যাবে তখন কোম্পানির প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য যেই সকল ভালো ভালো লোন গ্রাহকরা আছে, বড়রা আছে, ওদেরকে কি করবে, সুদের হারটা বাড়ায় দিবে, যে ভাই তোমাদেরকে বেশি পরিমাণ সুদ দিতে হবে। তার মানে কি, যারা ভালো গ্রহীতা বা ঋণ গ্রহীতা তারা এখন বাধ্য হচ্ছে যারা খারাপ ঋণ গ্রহীতা ওদের পাপের ফসল বহন করতে, উদর পিণ্ডি বুধর ঘাড়ে দেওয়া হচ্ছে, নাকি? এম আই রাইট রং, টেল মি। রাইট 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 জি দাদা। দাদা, ওই তাহলে আমরা বিগেস্ট কি শেয়ারের জায়গায় লায়ন্স শেয়ার দিলে ভালো হয় না? লিখতে পারেন, আমি জানতাম এটা অনেকেই বলবেন, লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তা আমরা কি লিখবো, কনজিকুয়েন্টলি। ফলশ্রুতিতে কি হচ্ছে, ফলশ্রুতিতে কি হচ্ছে, QUENTL, কনজিকুয়েন্টলি কি হচ্ছে আপনার, দে আর অ্যাপ্লাইং, এটাকে বলা হয় হচ্ছে অ্যাগ্রেসিভ ক্রেডিট রেশনিং, ঠিক আছে?
অ্যাগ্রেসিভ ক্রেডিট রেশনিং, যে বাই বেশি বেশি পরিমাণ নিতে হবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন? এবার কমা দিয়ে কি লিখবো? এ ফ্যাক্ট রেজাল্টিং ইন হায়ার resulting in the burden of higher interests, ঠিক আছে, resulting in the burden of higher interest on legitimate borrowers, যে ওই সমস্যার কারণে তারা এখন অ্যাগ্রেসিভ ক্রেডিট রেশনিং করতেছে। এই কারণে কি হচ্ছে, যারা বৈধ বড়োয়ার, যারা ঠিকঠাক মতো টাকা পয়সা শোধ করতেছে, ওদের উপরে দেখবেন যে সুদের হারটা চাপায় দেওয়া হচ্ছে। তো এটা তো একটা বাজে একটা কাজ, ঠিক আছে? এবং এটার কারণে আবার কি হচ্ছে, এটার কারণে এখন যেটা হচ্ছে যে তারা আর হায়ার ইন্টারেস্ট রেটে লোন নিতে চাচ্ছে না, যেই কারণে আমাদের কি হচ্ছে, হায়ার ইন্টারেস্ট যদি লোন না নেয় তাহলে ইকোনমিতে মানি ইনজেক্ট হবে না। ইকোনমিতে মানি ইনজেক্ট না হলে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে না। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে না উঠলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না। আমার পুরো অ্যালগোরিদমটা বুঝতে পারছেন? হ্যালো, জি দাদা। দাদা আরেকবার বলবেন প্লিজ। আমি বললাম দেখবেন এই দাদা যুক্তরাষ্ট্র একটা কি করে, কোশ্চেন ছিল। সুদের হার বাড়ায় দেয়। সুদের হার বাড়ালে কি হয়, আগে আপনি 10% সুদে ব্যাংক থেকে লোন নিতে পারতেন, কিন্তু এখন সুদের হার কত হয়ে গেল, 15% মনে করেন। তাহলে এখন আপনি মনে করেন একটা উদ্যোক্তা, আপনি ভাবতেছিলেন যে আচ্ছা সামনের মাস থেকে চিটাগাং এর আগ্রাবাদে একটা দেবো, কি বলে, একটা নতুন একটা শোরুম দেবো হ্যান্ডিক্রাফটের। এখন লোন নিতে গিয়ে শুনলেন যেটা 10% নাই 15%, তাহলে আপনি কি করলেন, নিলেন না। তো এই যে নিলেন না, এর কারণে কি হলো, সেখানে 10 জন লোক কাজ করতে পারতেছে না। তো যখন ইন্টারেস্ট রেট হায়ার করা হয় তখন কি হয়, in the scenario of interest higher interest rate, লিকুইডিটি বা বলতে পারেন যে আপনার ক্যাপিটাল ইনজেকশন ইন দা ইকোনমি সেটা কমে যায়। আর ক্যাপিটাল ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস কমে যায়, এন্টারপ্রেনারশিপ কমে যায়। অ্যাজ এ রেজাল্ট কি হয়ে যায়, প্রোডাকশন কমে যায়। আর প্রোডাকশন কমে গেলে কি হয়ে যায়, আমাদের কম লোকের প্রয়োজন হয়, বেশি লোকের প্রয়োজন হয় না। এতে করে কি হয়, কমে যায় এবং আনএমপ্লয়মেন্ট প্রভোকেশন ঘটে। বুঝতে পারলাম ব্যাপারটা, আমরা সিকোয়েন্সটা? দাদা আমাদের হ্যালো, এক্সপোর্টটা বেশি ইফেক্টেড হয়। আমি প্রশ্ন করছি বুঝতে পারছেন কিনা এটা বলেন, তারপর আপনার প্রশ্ন বলেন। বুঝতে পারছি। হ্যাঁ, এবার প্রশ্নটা বলেন, কি প্রশ্ন বলেন বলেন। আমাদের দেশে হচ্ছে ডিরেক্টলি এক্সপোর্টটাকে বেশি হ্যাম্পার করে আর কি। হ্যাঁ, যদি আমি লোন না পাই তাহলে আমি এক্সপোর্ট করবো কিভাবে, ঠিক না? সো এখন এইভাবে বিভিন্ন ভাবে জিনিসটাকে এক্সপ্লেইন করতে হবে আর কি। তাহলে আমি কি লিখলাম, যে প্রভিশনিং শর্টফল হয়, অ্যাপ্লাইং এগ্রেসিভ ক্রেডিট রেশনিং হচ্ছে না, ঠিক আছে? এবং এতে করে কি হয়, a fact resulting in the burden of higher interest on legitimate borrowers, ঠিক আছে? when higher interest rates are applied, বা when higher interest rates are কি বলবো যে used, আমরা কি লিখবো, কি বলবো যে productivity usually follows an opposite direction which finally lowers করে, কি লোয়ার করে, এমপ্লয়মেন্ট জেনারেশন। এই যে, তাহলে আমি কি লিখলাম, আমি একটা কি বলে যে সোসিও ইকোনমিক ইম্প্যাক্টটাকে আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজের সাপেক্ষে মোটামুটি ভাবে বুঝাইলাম। তাহলে আমি কয়টা বাক্য লিখছি এখানে দেখি, একটা বাক্য লিখছি, দুইটা বাক্য লিখছি, তিনটা বাক্য লিখছি, চারটা বাক্য লিখছি, ও অনেক বাক্য লিখছি, পাঁচটা বাক্য লিখছি, ছয়টা বাক্য লিখছি। তাহলে এখানে লিখলাম 6টা বাক্য। বুঝায় বলবেন? বুঝে বলবো, আচ্ছা বলি। তাহলে আমি কি বললাম, যখন হায়ার ইন্টারেস্ট রেট প্রয়োগ করা হয়
যে ভাই আমাদের তো অনেক টাকা এনপিএল হয়ে গেছে, তাহলে আমি প্রফিট করব কিভাবে? তাহলে যারা টাকা পয়সা দিতেছে ওদের উপরে ইন্টারেস্ট রেটটা বাড়ায় দিই, বেশি বেশি সুদ নিই ওদের কাছ থেকে। তাহলে বেশি সুদ যখন আমরা ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো চাইবো, তখন কি হবে? আমি আর টাকা ধার করে নিয়ে নতুন কোনো প্রতিষ্ঠান বানাবো না। তাহলে কি হবে? দেশের ওভারঅল অল ইনক্লুসিভ যে জিডিপি, সেই প্রোডাক্টিভিটি কমে যাবে। তো প্রোডাক্টিভিটি কি করে? অপোজিট ডিরেকশন করে। ইন্টারেস্ট রেট হাই, তাহলে প্রোডাক্টিভিটি কম, অপোজিট ডিরেকশন, যা ফাইনালি কি করে? এমপ্লয়মেন্ট জেনারেশনকে লোয়ার করে দেয়। বুঝতে পারছেন বিষয়টা? দাদা হ্যালো, লাস্ট সেন্টেন্সের হচ্ছে স্ট্রাকচারটা একটু যদি বলতেন। প্রথমে অ্যাডভার্ব ক্লজ হোয়েন ইন্টারেস্ট রেট ইজ, একটু দাঁড়ান লিখে নি। হ্যাঁ, আমি এখানে 93টা ওয়ার্ড লিখছি। তাহলে সোসিও ইম্প্যাক্ট আমি কি লিখলাম? 6টা সেন্টেন্সেস লিখলাম। আর ওয়ার্ড হলো কয়টা আমার? 93 ওয়ার্ড হইলো, 93 ওয়ার্ড হইলো, ঠিক আছে। লাস্ট সেন্টেন্স স্ট্রাকচারটা কি? প্রথমে অ্যাডভার্ব ক্লজ, হোয়েন হায়ার ইন্টারেস্ট রেটস আর ইউজড, তখন মেইন ক্লজ, প্রোডাক্টিভিটি ইউজুয়ালি ফলোজ অ্যান অপোজিট ডিরেকশন। এরপরে কি বললাম? হুইচ দিয়ে বুঝাইলাম এই যে প্রোডাক্টিভিটি ইউজুয়ালি যে অপোজিট ডিরেকশনটা ফলো করে, এই অপোজিট ডিরেকশনটা কি করে? এমপ্লয়মেন্ট জেনারেশনকে কমায়। ইট ফাইনালি লোয়ার্স এমপ্লয়মেন্ট জেনারেশন। ইট কেটে হুইচ এনেছে। বুঝতে পেরেছি আমরা? নন রেস্ট্রিকটিভ ক্লজ। হ্যাঁ, ঠিক আছে। দাদা And তাহলে ওই যে সেকেন্ড প্যারার হচ্ছে ফার্স্ট সেন্টেন্সটা স্যার হচ্ছে ইনক্লুডিং, এই একটু বুঝাই দিতেন যদি দাদা। কোনটা বুঝেন নাই ভাই? ইনক্লুডিং সেকেন্ড প্যারার ফার্স্ট সেন্টেন্সটা। ইম্প্যাক্ট অফ এমপিএল ব্লা ব্লা ব্লা, এখানে একটা কি ছিল? হুইচ ইনক্লুড, যার মধ্যে রয়েছে এগুলো ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। তাহলে হুইচ কাটলাম, তাহলে ইনক্লুডটা কি হবে বলেন? ফাইন রেখে যাবেন। ইনক্লুডিং হয়ে গেল, Including. শেষ হয়েছে। তারপরে হয়েছে কিনা দাদা এই যে বলেন। এন্ড আছে, হ্যাঁ, ইনক্লুডিং ব্লা ব্লা ব্লা, ইনক্লুডিং এক্স পরে এন্ড ওয়াই, দুইটা তাহলে জিনিসকে আমি বলেছি ইনক্লুড করতেছে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? দাদা ওইটা ডিক্লাইন দিলে কি সমস্যা হয়? ডিক্লাইন যে আমরা তো ওইভাবে আরে ভাই, ইনক্লুডিংটাকে ক্লিয়ার করি, তারপর ডিক্লাইন যায়। ইনক্লুডিং এটা বুঝতে পারছেন কিনা যিনি বললেন, বলেন। হ্যাঁ হ্যাঁ দাদা, জি দাদা। হ্যাঁ, তাহলে এখন ইনক্লুডিং মানে কি? আমি লিখলাম যে এই নিচের দিকে তাকান, ইনক্লুডিং এক্স এন্ড ওয়াই। এই এক্স হচ্ছে কোনটা? এ ক্রেডিট গ্রোথ স্ট্যাগনেশন। আর ওয়াই হচ্ছে কোনটা? এ ডিক্লাইন ইন লেন্ডিং ক্যাপাসিটি। বুঝতে পারছেন এবার? হ্যালো, জি দাদা। জি দাদা, ঠিক আছে। জি জি দাদা। তাহলে আমরা দুইটা প্যারাগ্রাফ দাদা। লিখলাম। দুইটা প্যারাগ্রাফ লিখলাম, একটা হচ্ছে গিয়ে কি ইন্ট্রো লিখলাম, আর সোসিও ইকোনমিক ইম্প্যাক্টটা লিখলাম। এখন আমরা কি লিখবো? এখন আমরা কিছু মেজার্স সাজেস্ট করব, ঠিক আছে। আসেন, এবার আমরা কিছু মেজার্স সাজেস্ট করি। দেখেন আমি কিন্তু আপনাদেরকে অলরেডি 150 ওয়ার্ড লিখে ফেলছি, খেয়াল করতেছেন? একদম গুনে গুনে 150 ওয়ার্ড, 93 প্লাস হচ্ছে 57, খেয়াল করে দেখেন। মিলছি সাহেব আমার? হ্যালো, জি দাদা। তার মানে আমার কিন্তু ওয়ার্ডের উপরে খুব ভালো কন্ট্রোল আছে, যে আমি ধরতে পারতেছি যে আমি কতটুকু লিখবো। সো আপনার এই নিজস্ব কন্ট্রোলটুকু থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখন আরেকটা প্যারাগ্রাফ লিখি। সেকেন্ড সেন্টেন্সটা যদি একটু বলতেন আরেকবার। কোন সেন্টেন্সটা বলবো? সেকেন্ড প্যারা সেকেন্ড সেন্টেন্স, ক্যাটালজিং হ্যাঁ, সেকেন্ড প্যারাগ্রাফ আনএমপ্লয়মেন্ট। সেকেন্ড সেন্টেন্সে কি হয়েছে? এটা খুব সহজ বাক্য ভাই, যে বোথ রেমিফিকেশন, উভয় পরিণতি বা রেজাল্টস কি করে? স্ল্যাশ করে কমিয়ে দেয়। কি কমিয়ে দেয়? ইকোনমিক গ্রোথ কমিয়ে দেয়। কিসের মাধ্যমে? প্রোডাক্টিভিটি কমানোর মাধ্যমে এবং আনএমপ্লয়মেন্ট ঘটানোর মাধ্যমে। তারপর এই পুরো ব্যাপারটাকে উদাহরণ দিয়ে আমি এক্সপ্লেইন করলাম। বুঝতে পেরেছি আমি? কিন্তু ক্যাটালজিং আনএমপ্লয়মেন্ট এখানে বলতে এটা কি ক্যাটালাইজিং মানে ইনক্লুড কোনো করা কিছু হচ্ছে? দিয়ে উস্কে দাও, প্রভাবিত করা, ঠিক আছে। ঠিক আছে। এবার দেখ, আপনি এই যে 46% যে আপনার লোন, এই লোনটাকে আপনি রেফারেন্স দিবেন। কিভাবে রেফারেন্স দিতে পারেন? একটা হতে পারে এইভাবে, যে রেফারেন্সটা কি? দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার, ডেট কত? ডেট মনে করেন যেহেতু মার্চ মাস, তাহলে আমি মনে করেন বললাম যে 27 কমা দিয়ে 2026। যদিও এই ডেটটা একটা বোগাস ডেট দিয়েছি, আপনারা এই ডেটটা অবশ্যই নিজের মতো করে গুছিয়ে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে।
এটাকে আমি একটা মার্ক করে দিই, পেস্ট কালারে মার্ক করে দিলাম। এই ডেটটা কিন্তু অরিজিনাল ডেট দিইনি, ঠিক আছে? সো এইভাবে রেফারেন্স করে দিবেন। তবে এখানে আমি একটা জিনিস পছন্দ করি, সেটা হচ্ছে আমরা সাধারণত কেউ জেল পেন দিয়ে লিখি না, আমরা সবাই লিখি কি পেন দিয়ে, নর্মাল বল পয়েন্ট কলম দিয়ে। তা আমি একটু পোংটা আসছিলাম, আমি করতাম কি সবকিছু বল পয়েন্ট দিয়ে লিখলেও এই জায়গাটায় এসে এই যে যেটুকু জিনিস পেস্ট কালার করে দিলাম এইটাকে লিখতাম হচ্ছে জেল কালার দিয়ে। তাহলে কি হইতো, স্যারের চোখে অটোমেটিক্যালি পড়তো আচ্ছা এখানে মনে হয় সে একটা রেফারেন্সিং করছে। কি বললাম বুঝতে পারছেন? হ্যালো? জি দাদা। জি দাদা জি দাদা বুঝে গেছে দাদা, ঠিক আছে। এগুলো হচ্ছে লাইটের মতো কাজ করে। মনে করেন একটা ঘরে সব দাদা ঘরে এই যে সাদা লাইট লাগাই এইটা রাখছেন, একটা একটা জিনিস একটা সবুজ রঙের লাইট, দেখবেন সবার আগে চোখটা সবুজ রঙের লাইটে যাবে। তো টিচার যখন খাতাটা ওপেন করবে দেখবে কি রে পুরোটা বল পয়েন্ট দিয়ে লিখে সে এখানে একটা জেল কলম মেরে দিছে, মানে একটু জেল কলম না হলে একটু গাঢ় স্যার কি ডিপ কালারের জেল কলম? কি কালারের, জেল কলমটা কি কালারের অবশ্যই ইউজ করা কালো যায়? কালার। এটা আবার কি রে ভাই, আপনি বল পয়েন্ট দিয়ে লিখে তার মধ্যে একটা বাক্যের কিছু অংশ জেল, মানে একটু ডিপ জেল কলমও না, একটু গাঢ় রঙের কালো কলম গুলো আছে না জেল টাইপের, ওইরকম হ্যাঁ। দিয়ে লিখ, দেখবেন অটোমেটিকলি চোখে পড়তেছে লেখাটা, ঠিক আছে? আবার দয়া করে ডিজাইন করেন না লাল নীল। বোল্ডটাই দাদা, বোল্ড হয় যেন, মানে একটু অনেক ভালোভাবে চেনা যায় যেন। বলে দাও, ঠিক আছে? আর কিছুই না, হ্যাঁ। গুড, থ্যাংক ইউ ভেরি দাদা মাচ। অনেক পরীক্ষার মধ্যে তো মেনশন করা থাকে অনলি বল পয়েন্ট ইউজ করা যাবে, ওই ক্ষেত্রে আপনি কি বল করবেন? পয়েন্টের কলম ইউজ করবেন, ওটা একটু গাঢ় টাইপের বল পয়েন্ট নিবেন, তাহলে হয়ে যাচ্ছে আর কি। দাদা এই ফোকাস রাইটিং এ কি রেফারেন্স দেওয়া জরুরি? আমার মতে এটা শুধু জরুরি না, এটা হচ্ছে ইন্ডিসপেন্সেবল। কারণ আপনি যে কথা বলতেছেন সেটা যে হ্যাঁ। ফাপড়বাজি না, সেটা যে সত্যি, তার জন্য আমরা কি চাইবো, রেফারেন্স চাইবো। সো আপনার ও, আপনার স্যার তো আর ফোন দিয়ে বলতে পারবে না যে ভাই তুই যেটা লেখছস তার রেফারেন্স কি, বলার সুযোগ নাই। তাই রেফারেন্স দেওয়াটা ভালো। আপনি যদি বলেন যে না অমুককে দেখছি রেফারেন্স না দিয়ে টিকছে, টিকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি রেফারেন্স দেওয়াটা অবশ্যই জরুরি, ঠিক আছে? আর এই যে ডেটটা কি হলো এক্সাক্ট ডেট হওয়া লাগবে নাকি? দিলে অবশ্যই এক্সাক্ট লিখবেন, দুই নাম্বার লেখার মার্ক দরকার নেই। কারণ টিচার যদি, আপনি বলতে পারেন স্যার তো চেক করবে না, কিন্তু আমি হ্যাঁ। ব্যক্তিগতভাবে কনফিডেন্ট থাকার জন্য সত্য ইনফরমেশনটা দেওয়ার পক্ষপাতী। কারণ আমি যদি এটা না বলে দিতাম যেটা একটা বোগাস ডেট দিয়েছে আপনারা কেউ জানতেন না, আমি তারপরও নিজের হ্যাঁ। কাছে ক্লিয়ার থাকার জন্য সত্যিটা বলেছি। সো আপনিও সত্যিটাই লিখবেন, চেষ্টা করবেন, না পারলে আপনার ইচ্ছা হয় যেটা মন চাই করেন। ওকে ওকে। দাদা দাদা রেফারেন্সটা নিচে দেয়া মার্ক যায় না? ভাই আমার মনে হয় একটু ডিফেন্সিভ মোডে থাকা ভালো হয় না, যে এরকম আর যে মার্কসের কথা বললাম কিন্তু এক্সাক্ট ডেটটা না দিলাম, কারণ এটা ভাই তো অনেকটা আপনাদের যা ডিফিকাল্ট। মন চায় তা দেন, আমি যেটা শিখাইতে বসছি সেটা আমি শিখাবো, আপনি শিখলে শিখবেন, না শিখলে আপনার দায়িত্বে অ্যাভয়েড করেন ভাই। আপনি আমার মতামতের উপর মতামত চাপাই দেন কেন? আপনি এখানে টাকা দিয়ে পড়তে বসছেন টু লার্ন সামথিং ফ্রম মি, so my সরি, responsibility is to offer some insight, right? So whether you will accept it or nullify it or reject it or humiliate it, no problem, but আপনি এখানে ডিস্টার্ব করেন না, ঠিক আছে? আপনাদের যার যেমনি মন চায় সে সেমনি রেফারেন্স দিয়ে দুনিয়া যত ফালতু কোশ্চেন, ঠিক আছে? রেফারেন্স আগে দিব না পরে দিব এটা সেটা, আর আমি একটা জিনিস শিখছেন আচ্ছা এটা শিখলাম, ঠিক আছে, রাখি ব্রেনের মধ্যেখানে, তা না কইরা এটার মধ্যে কোন কালি দিব এটা সেটা, যেটা বুঝাচ্ছি সেটা শিখেন, কাজে লাগবে। ডিড ইউ গেট মাই পয়েন্ট? হ্যাঁ আপনারা দাদা। যেই পরিমাণ একটা প্রশ্নকে যেই পরিমাণ আঙ্গিকে উল্টাপাল্টা পেঁচান, ওই পরিমাণ আঙ্গিকে পড়লে অনেক ভালো করতে পারতেন, জানেন? আপনাদের প্রথম দিনে আমি একটা কথা বলছি যে পড়ার সময় পড়বেন গাধা গর্দবের মতো, যা বলবো তা শিখবেন। প্রয়োগ করার সময় গিয়ে হচ্ছে আপনি শেয়ালের মতন ধূর্ত শেয়াল কানিং ফক্সের মতো অ্যাপ্লাই করবেন। শিখার সময় এত চিপায় চাপাতে বেরোয় যাওয়ার চেষ্টা করেন কেন ভাই? আপনারা ব্রিলিয়েন্ট মানুষ না এই যুগের পোলাপান, ব্রিলিয়েন্সের এই অবস্থা কেন ভাই? টেকনিক্যালি আগাইবেন সবসময়, ঠিক আছে? শিখাইতে যে শিখেন, অ্যাপ্লাই করবেন কি করবেন ইটস আপ টু ইউ, নট অন মি, ঠিক আছে? অপ্রয়োজনীয় কথা খালি বসে বসে, কাজের কাজ কিছু নাই। যদি বলি 10টা বাক্য লেখেন এই এনপিএল নিয়ে, দেখবেন যে 10টা বাক্যের মধ্যে কোনটাতে এখানকার থেকে 10টা ওয়ার্ড পাবো না। অতএব শিখেন, ঠিক আছে? এবার আসেন আমরা যাব মিজার্সে। ইভেন এখানেও যে এই যে 6টা বাক্য 2টা বাক্য লিখছি না 8টা বাক্য লিখছি না, এখানেও একটা বাক্যে ভুল দিয়ে রাখছি ইচ্ছে করে, যেটা এখন আলোচনা করি নাই, এখন ধরতেই পারেন নাই কেউ আপনারা। পার্সেন্ট কিন্তু এরকম ভুল পাইছেন এর মধ্যে কোথাও? ভুল পান নাই, মার্ক করে দিচ্ছি যে কোথায় ভুলটা আছে, দাঁড়ান কই গেল, জানি গেল, নিজেই তো পাই না। এই যে ক্রেডিট রেশনিং, আপনারা জানেনই না এই জিনিসটা কি বুঝাইছি, ঠিক আছে? আমি যে ব্যাখ্যা দিচ্ছি বসে রয়েছি, কিন্তু এর মধ্যে বিশাল ঝামেলা আছে। সো শিখবেন, জানবেন, পড়েন ভালো করে, ঠিক আছে? এখন সব চুপ হয়ে গেছে, দেখছেন, কথা বলতে পারেন না আপনারা, জানি তো। পড়েন, মন দিয়ে পড়েন, ভালো হবে। কষ্ট করে আমিও পড়াই, আপনারা কষ্ট করে পড়েন। তাহলে এখন দেখেন আমার ইন্ট্রোডাকশন শেষ। আমি আমি যেটা বলেছি
ডায়ার কনসিকোয়েন্সেস স্যার আপনার গুলাকে কথাটা আউটলাইন বোঝা করব। যাচ্ছে না। আমি ডায়ার কনসিকোয়েন্সেস গুলাকে আউটলাইন করব। আমি সেই ডায়ার কনসিকোয়েন্সকে সাকসেসফুলি সেকেন্ড প্যারাগ্রাফে আউটলাইন করতে পেরেছি নাকি পারি নাই বলেন? পেরেছি? জি স্যার। পেরেছি। কিন্তু আপনারা একটা কথা আমাকে বলতে পারেন, সেটা কি, যে ভাই এই এই নন পারফর্মিং লোনের তো আসলে এই কয়টা ফলাফল না, অনেক ফলাফলই আছে। এইটা একটা সুন্দর পয়েন্ট হবে যদি আপনি আমাকে ধরেন। এখন বিষয়টা হচ্ছে, নন পারফর্মিং লোনে শত শত প্রয়োগ, মানে শত শত ফলাফল থাকতে পারে, কিন্তু এত ফলাফল পরীক্ষার হলে কি করা যাবে না, লিখা যাবে না, বিকজ দিস ইজ রিয়েলি ডিফিকাল্ট। এই কারণে আমরা স্টুডেন্টদেরকে বলি যে তোমার বেশি ফলাফল লেখার দরকার নাই, তুমি দু একটা জিনিসকে লিখে সেটাকে সুন্দর করে এক্সপ্লেইন করে দাও। এক্সপ্লেইন করে দিলেই টিচার বুঝবে যে না, তোমার জিনিসটা সম্পর্কে ভালো আইডিয়া আছে। টিচার নিজেও জানে যে ভাই সব লেখাটা ওর পক্ষে পসিবল না, সো ইউ হ্যাভ টু রাইট ইন সাচ এ ওয়ে সো দ্যাট দ্য টিচার ফিল যে ছেলেটা জানে, ছেলেটা পারে। টিচারের মধ্যে এই মেসেজটা দিতে হবে, দ্যাট ইজ দ্য বিউটি অফ রাইটিং। ঠিক আছে, তাহলে আমাদের এটা গেল। এবার আমরা কি করব? এবার হচ্ছে, কেউ কিছু বলতে যাচ্ছেন? এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা মেজার্স গুলাকে লিখবো, যে টু কন্ট্রোল দিস সিচুয়েশন, সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য আমরা কি করতে পারি, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। আমি কিন্তু যারা নয়েজ করতেছে তাদেরকে বের করে দিচ্ছি, ঠিক আছে? রাগ করলে কিছু করার নেই আমার উপরে। তো এবার দেখেন আমরা কি করব, এই যে এটার মেজার্স গুলো কি হতে পারে। এই যে হঠাৎ করে কথার টোনটা চেঞ্জ হয়ে যাবে, যখনই লেখার চেঞ্জ হয়ে যাবে তখনই হয়ে যাবে কি, হাউএভার। হাউএভার, যদিও বা, যাই হোক, হাউএভার কি করতে হবে? এবার আপনি কি করবেন, কিছু রিমেডিয়াল মেজার সাজেস্ট করবেন। যেমন ইন্ট্রোডাকশনে এই রিমেডিয়াল মেজার্সটা আমি ভুল লিখছি। কেন ভুল লিখছি সেটা একটু ক্লিয়ার করি। এটা ভুল লেখার কারণ হইলো, আমার হেডলাইন মানে আমার টপিকের যে লাইন সেখানেও বলা হচ্ছে রিমেডিয়াল মেজার্স, এখানেও আমি লিখছি রিমেডিয়াল মেজার্স। তো স্যার যখন দেখবে আই এম ডিরেক্টলি কপিং এন্ড পেস্টিং ওয়ার্ড ফ্রম দ্য কি টপিক বা টপিক নেম, তখন স্যার মাইন্ড করে। চেষ্টা করবেন একটু প্যারাফ্রেজিংটা ফলো করতে, কোনোভাবেই কি করতে না, আপনার এই যে হুবহু টপিক থেকে ওয়ার্ড কি করবেন না, কি বলে যে এই কপি করবেন না, এটা খুব খারাপ একটা জিনিস। আর একটা জিনিস আমি বলি, মাহমুদ সাহেব লিখছেন নন পারফর্মিং লোন বলতে কি বোঝায়, 7 জন লোক হাহা দিচ্ছেন, যারা যারা হাহা দিচ্ছেন তারা হচ্ছেন স্টুপিড। সোজাভাবে সোজা কথা বললাম, রাগ করতে পারেন। একজন লোক জিনিস পায় না, হতে পারে উনি কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না, আমি বারবার বলছি, ঠিক আছে? সো এই কাজটা কখনো করবেন না। কারণ কি জানেন, ইতিহাস বুঝে না বুঝে হা হা দিয়ে দিছেন, কালকে আপনাকেও মানুষ হা হা দিবে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, ঠিক আছে? ওকে, অতএব এই হা হা দিবেন না। আমরা যখন আপনাদের একটু গালিগালাজ করি, একটু ধমক দিই, খারাপ লাগে, আচ্ছা ওর ধমক দিলাম, আমি কি বেশি বলে ফেললাম, এটা আমার সাথে তো ঘটতে পারে। বি কেয়ারফুল, কখনই কাজগুলো করবেন না, এটা কোনো অভিশাপ না, এটা প্রকৃতির বিচার। এবার আমরা মিজার্স গুলা সাজেস্ট করব। এবার আমরা কি লিখবো, মিজার্স। এই মিজার্স দেওয়ার ক্ষেত্রে অনেকেই, আমি যেটা খেয়াল করি, আমাদেরকে নক দেয় যে ভাই এখানে কি বুলেট পয়েন্ট দিব কিনা, মানে কিছু সাজেস্টিভ মিজার্স দিতে গেলে বা কিছু রিকমেন্ডেশন দিলে কিছু বুলেট পয়েন্ট দিলে কেমন হয়, বা 1 2 3 দিলে কেমন হয়, বা প্যারাগ্রাফের নামটা লিখে লিখে দিলে কেমন হয়। এইখানে আমি বলি যে ভাই ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট, কোনো সমস্যা নাই, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করেন। ধরেন আপনি যদি এই যে এগুলো বলে দিচ্ছি, এগুলো নোট করে নেবেন, কোনটা ফলো করবেন সেটা আপনার বিষয়, সেখানে আমার কিছু বলার নাই। আপনি মনে করেন বললেন যে হাউএভার ইন দ্য ফলোইং, ইন দ্য ফলোইং, আপনি মনে করেন লিখবেন না যে সাম সাজেস্টিভ মেজার্স হ্যাভ বিন প্রেজেন্টেড, এরকম লিখবেন না। আপনি নাম্বারিং করে লিখবেন, মনে করেন 3টা সাজেশন দিবেন। ইন দ্য ফলোইং, ঠিক আছে, 3 recommendations have been
briefly outlined to 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 কি বলতে পারি, to control বা to rein the escalated growth of NPLs. আপনি কখনোই লিখবেন না যে সাম রিকমেন্ডেশনস হ্যাভ বিন অফার্ড, এরকম লিখবেন না। আপনি নাম্বার মেনশন করে দিবেন যে ভাই আমি 3টা রিকমেন্ডেশন দিব। আমার কথাটা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন না, প্লিজ বলবেন। জি দাদা বুঝতে পারছি। সবসময় মনে রাখবেন নাম্বার সবসময় ম্যাগনেটের মতো কাজ করে। তবে অনেকে আবার দেখবেন যে নাম্বার মানে ডেটাটাকে অপছন্দ করে। এখানে আবার আমার একটা বায়াসনেস আছে, সেটা আমি ক্লিয়ার করে দিই। আমি হচ্ছে এমন একটা রাশির মানুষ, আমাদের বদ অভ্যাস হচ্ছে আমরা পারফেকশনিস্ট টাইপের কাজগুলো পছন্দ করি এবং আমরা খুব নাম্বারের সাথে পছন্দ করি। তো আমার রাশি দেখে একজন বলছিল যে আপনার অ্যাটিটিউডটা হচ্ছে একটা অমিতাভ বচ্চনের মতো। তো আপনি যখন অমিতাভ বচ্চনের পোস্টে গেলে দেখবেন সে প্রত্যেকটা পোস্টে নাম্বার দিয়ে দেয়, এটা এত নাম্বার পোস্ট, ঠিক আছে। তো আমার নাম্বারের প্রতি একটা ভালো আছে। So in the following, 3 recommendations have been briefly outlined to rein the escalated growth of NPLs. ঠিক আছে? আচ্ছা, দাদা কথা শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। বলছে না। সবাইকে আমার স্ক্রিনও দেখা যাচ্ছে না, সাউন্ডও শোনা যাচ্ছে না। না, স্ক্রিন তো দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। শোনা যায় না। স্ক্রিনে চলে গিয়েছে। স্ক্রিন তো দেখাচ্ছে কিন্তু শব্দ নাই, নো সাউন্ড। সমস্যা নাই, আমরা একটু ওয়েট করি, আমি তো এখনো কিছু লিখে নাই। আপনারা যারা মেসেজ লিখেন দয়া করে খুব ইমার্জেন্সি না হলে লিখেন না। এই বারবার এই স্ক্রিনের সামনে আসতেছে, এটা খুব ডিস্টার্বিং। মেসেজটা স্ক্রিনের সামনে না আসাতে চাইলে আপনি সেটা অফ করে রাখতে পারেন। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ দাদা। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। ওই ক্লাস নিতে নিতে মাঝে মাঝে নেট ডিস্টার্ব করে, 2টা ওয়াইফাই রাখছি তারপর ডিস্টার্ব করে। তো এখন ধরেন কি করবেন, আপনি যে 1 2 3 3টা নাম্বার দিয়ে মনে করেন যে এই রিকমেন্ডেশনস গুলো অফার করলেন যে ভাই তোমরা এগুলো এগুলো করো, ঠিক আছে। তারপর কি করলেন, লাস্টে আপনি একটা কনক্লুশন দিয়ে আপনি ধরেন যে লেখাটা শেষ করলেন। এটা আপনি করতে পারেন। আবার চাইলে কি করতে পারেন, আপনি চাইলে এই 3টা রিকমেন্ডেশনকে প্রথমে নাম দিতে পারেন। নাম দিয়ে তারপর সেটা ব্রিফলি আউটলাইন করে তারপর আপনি কনক্লুশন লিখতে পারেন। যেমন ধরেন আমরা যদি উপরের দিকে যাই, আমরা দেখব যে আমরা কিন্তু কয়েকটা দিয়ে দিছিলাম যে কি বলে যে এই যে এনপিএল এর কিছু ফলাফল বা কনসিকোয়েন্সেস দিয়ে দিছিলাম, যেমন ক্রিপলিং লেন্ডিং ক্যাপাসিটি, ইরোশন অফ ক্যাপিটাল প্রফিটেবিলিটি, হায়ার ইন্টারেস্ট রেট, ইকোনমিক স্ট্যাগনেশন। তো আমরা বেশ কয়েকটা আলোচনা করেছি, 2 3টা আলোচনা করেছি, সবগুলো করতে পারি নাই। কিন্তু আপনার মনে রাখতে হবে এই যে টার্ম গুলো আছে না, এই টার্ম গুলোর সাথে খুব ফ্রিকোয়েন্টলি এক্সপোজারে আসতে হবে, মানে ফ্রিকোয়েন্টলি দেখতে শুনতে হবে জিনিসগুলোকে। তাহলে আপনি বলার সঙ্গে সঙ্গে লিখতে পারবেন। যেমন আমি যদি বলি যে এনপিএল কে নিয়ন্ত্রণ করার জন্য আপনি বেসিক্যালি যে 3টা রিকমেন্ডেশন অফার করতে চাচ্ছেন, সেই 3টা রিকমেন্ডেশন অফারকে খুব প্রফেশনালি বলেন যে আমি এটা এটা বলতে চাচ্ছি। বলেন তো বুদ্ধি করে বলেন। Stringent regulatory oversight, robust credit আবার assessment. লিখে দেন, আমি বুঝিনি, লিখে দেন, চ্যাট বক্সে লিখে দেন ভাই। একজন বলছেন আমি লিও রাশি, আমি লিও না, আমি হচ্ছি লিব্রা, আমি লিও না ভাই। হ্যাঁ, লিখে দেন। একজন বলছেন কে ওয়াইসি বহু বছর আগে হয়ে গেছে। একজন বলেছেন এভিডেন্স বেসড রিকমেন্ডেশন দিতে হবে। এভিডেন্স বেসড রিকমেন্ডেশন দেওয়াটা আসলে টাফ এই জায়গাতে দাঁড়ায়, যেটা সত্যি কথা, ঠিক আছে। বাট যদি এমন হয় মনে করেন আপনার কপাল খুললে গেছে, পরীক্ষার হলে কমন পায়া গেছেন,
তাইলে মিস করবেন না, নগদ দিয়ে দিবেন, ঠিক আছে? বলেন, 3টা রিকমেন্ডেশন লিখেন, আপনাদের সাজেশন থেকে লিখেন, ঠিক আছে? লিখেন নাই? দ্রুত লিখেন কেউ। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হলো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এটা কি রিকমেন্ডেশন হইলো? একজন বলেছেন স্টপ পলিটিক্যালি বায়াসড লেন্ডিং। পলিটিক্যালি বায়াসড বলা যাবে না, পলিটিক্যালি ইনফ্লুয়েন্স হতে পারেন, ঠিক আছে? ইমপ্লিমেন্ট আর্লি ওয়ার্নিং সিস্টেমস, স্ট্রেনথেনিং ব্লা 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 ব্লা, রবাস্ট ক্রেডিট অ্যাসেসমেন্ট। আচ্ছা, এখানে ফরহাদ হাসান একজন লিখছেন ক্রেডিট অ্যাসেসমেন্ট, এইটা হচ্ছে একটা আমার মনের মতো রিকমেন্ডেশন, এটা আমি নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি 1 নম্বরে কি লিখবো? আমি লিখবো যে রবাস্ট ক্রেডিট অ্যাসেসমেন্ট। এই দুটো সুন্দর লিখছেন, এটা আমাকে আকর্ষণ করছে, না জিনিসটা আসলেই সুন্দর, ঠিক আছে? তারপরে আপনার ওটাও খুব সুন্দর হয়েছে যে কি, যে স্ট্রেনদেনিং, ঠিক আছে? কি বলবো, যে রেগুলেটরি ওভারসাইট, ওইখানে আমরা হচ্ছে ধরেন যে ইটাকে নিয়ে আসবো, কি বলে, স্ট্রেনদেনিং রেগুলেটরি, সরি স্ট্রেনদেনিং লিখবো না, এটাকে আমরা লিখবো হচ্ছে কি বলে, রেগুলেটরি অ্যাকাউন্টেবিলিটি, মানে যারা রেগুলেশন করবে, ability, তাদের কিছু কি থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, ঠিক আছে? একজন বলেছেন যে সুপারভিশন অফ বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, খারাপ বলেন নাই। প্রপার ইনকোয়ারি বিফোর লেন্ডিং, আমি আসলে প্রফেশনাল ওয়ার্ড গুলো খুঁজছি যে কারা কারা লিখতেছেন, ঠিক আছে? তারপর আমরা কি লিখতে পারি, অ্যাবলিশিং পলিটিক্যাল প্যাট্রোনেজ, স্ট্রিক্ট। আচ্ছা, এটা বুঝলাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। রেগুলেটরি ওভারসাইট তো মানে আমাদের এখানে ছিলই, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে কোনো ওয়ার্ড কে নিতে পারি, কোনো এই যে এটা নিতে পারেন যে ক্রনি ক্যাপিটালিজম, এই ওয়ার্ডটা খুব সুন্দর একটা ওয়ার্ড, ঠিক আছে? মানে যারা ওই যে পলিটিক্যালটাকে নিচ্ছে, ওটাকে এখান থেকে আনতে পারেন। সেটা কি, আপনি লিখতে পারেন যে যেন এটা না হয় কখনো, কোনটা না হয় কখনো, যে অ্যাভয়েডিং ক্রনি ক্যাপিটালিজম, ঠিক আছে? 3টা নাম আপনি মনে করেন দিলেন, ঠিক আছে? অ্যাভয়েডিং ক্রনি ক্যাপিটালিজম, শেষ। তাহলে আমি 3টা নাম দিলাম, 3টা নাম দিয়ে আমি কি করব, এই 3টা জিনিসকে এক্সপ্লেইন করব, ঠিক আছে? 3টা জিনিসকে এক্সপ্লেইন করলে মোটামুটি আমার কি আসবে, রিকমেন্ডেশন গুলো চলে আসবে। এখন আপনি যদি মনে করেন যে সুমন ভাই, আমি এভাবে পয়েন্ট করে দিব, পয়েন্ট করে দিয়ে আমি হচ্ছে জিনিসটাকে লিখবো, পয়েন্ট করে দিয়ে জিনিসটাকে আমি লিখবো, লিখলে কি হবে? হ্যাঁ, হবে। আপনি যদি মনে করে থাকেন, এই যে পাপ্পু সাহেব স্ক্রিনে মনে করেন যে একদম ধুমায়া দাগানো শুরু করছেন, কে ভাই? আপনারা ক্লাসে বলছেন আপনাদেরকে বারবার স্ক্রিনে দাগায়েন না। কমন সেন্সে কবে গ্রো হইব পোলাপের মধ্যে, আমি আর আর বুঝলাম না। যে ইন্ডিয়ান বাংলা ভিতরে গান আছে, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ঠিক আছে? ওইরকম অবস্থা হয়েছে আমার। আমার পক্ষে তোমার আমার এই ডিরেকশন দিয়ে বোঝানো জীবনও পসিবল না। তাহলে আপনি যদি মনে করে থাকেন যে ভাই আমি এটাকে করব, কি বলে, যে এই এইভাবে আমি নাম্বারিং করে লিখবো, রাইট, কোনো ভুল নাই। আবার আপনি যদি মনে করেন না বুলেট পয়েন্ট করে করে লিখবেন, তাতেও আমার কোনো সমস্যা নাই। কিন্তু যেটাই লিখেন না কেন, অবশ্যই কানেক্টেড রাখতে হবে। আপনি উপরে যা লিখছেন তার সাথে যেন জিনিসটা কি থাকে, কানেক্টেড থাকে। যেমন ধরেন, আমি একটা জিনিস এক্সপ্লেইন করি, ধরেন আপনি রবাস্ট ক্রেডিট অ্যাসেসমেন্ট নিয়ে লিখতেছেন। তো রবাস্ট ক্রেডিট অ্যাসেসমেন্ট নিলে কি হবে, একটা লোন দেওয়ার পূর্বেই তার ক্রেডিট রিপেমেন্ট হিস্ট্রি সম্পর্কে জানা যাবে, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে এই লোকটার পার্সেন্টেজটা, মানে পার্সেন্টেজ অফ বিং লোন ডিফল্ট, সেটা কত বুঝতে পারবো। তো এটা হচ্ছে কি কথা, এতে করে আমার লাভটা কি হবে, এতে করে আমার ডিরেক্টলি এনপিএল হওয়ার জন্য একটা লোনকে যে সকল, মানে কি বলে আপনার, পসিবিলিটিস এর মধ্যেখান দিয়ে যেতে হয়, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা যাবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে এইভাবে আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে এই জিনিসটা কিভাবে এনপিএল কে আপনার কি বলে, যে
গুরুত্ব দিবে, মানে এনপিএল যেন না হয়। তেমনি রেগুলেটরি অ্যাকাউন্টেবিলিটি, আপনি মনে করেন বলেন যে রেগুলেটরি বডি শুড বি অ্যাকাউন্টেবল টু দেয়ার রেসপন্সিবিলিটিস, দে শুড ইম্পোজ সাম স্ট্রিক্ট মেজারমেন্ট সো দ্যাট ব্লা 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 ব্লা। এগুলো হচ্ছে দায় সারা গদ বাঁধা টাইপের কথা। যেমন বাংলাদেশের টক শোতে দেখবেন বলা হয় যে দেশের এমন বিপদের মুহূর্তে গভর্নমেন্টের উচিত কিছু একটা করা, খুব ভারভার্তিক ভাবে বলে। তো এই ভারভার্তিক ভাবে এটা বললে তো হবে না, আপনাকে টক শোতে বসে আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে দেশের এই মুহূর্তে গভর্নমেন্টের এক্স্যাক্টলি এটা করা উচিত, সো দ্যাট আমরা সমাধানটা পাই। ঠিক আছে, ওকে? তাহলে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। যেমন ধরেন এই যে ক্রনি ক্যাপিটালিজম, ঠিক আছে, এটাও একই কথা। যেমন ধরেন আপনি এক্সাম্পল দিয়ে বলতে পারেন যে বাংলাদেশের কিছু ব্যাংক, এটার এটার যে আপনার কি বলে আপনার ডিভাস্টেটিং কনসিকুয়েন্সেস তা আজকে উইটনেস করতেছে, এন্ড ডিপোজিটরস মানে ব্যাংকিং ইনস্টিটিউশনস আর নাও হ্যাভিং লোয়ার কি বলে আপনার ফেইথ ফ্রম ইটস ডিপোজিটরস। ঠিক আছে, ডিপোজিটর ওটা বিলিভ করতে পারতেছে না। এই জিনিসগুলোকে মেনশন করবেন, এমন ভাবে দিবেন যেন আপনার উপরের টপিকের সাথে কানেক্টেড হয়, যে এগুলো করলে আপনার কি হবে, এই কি বলে এটাকে আপনার এই যে এনপিএল এর পার্সেন্টেজটা কমে আসবে। ঠিক আছে, আচ্ছা কেন, তাহলে এগুলো একটু আপনারা নিজেরা লিখবেন, লিখে আমি একটা মেইল অ্যাড্রেস আজকে শেয়ার করবো, ওই মেইল অ্যাড্রেসে মেইল করবেন যেন আমি দেখতে পারি আপনি কেমন লিখছেন। ঠিক আছে, এবার আমরা যাব কোথায়, এবার আমরা যাব হচ্ছে বেসিক্যালি কনক্লুশন। ঠিক আছে, দাদা তাহলে এই ক্রনিক ক্যাপিটালিজমটা কি একটু আরেকটু ক্রনিক বললে ভালো হতো। ক্যাপিটালিজম মানে হচ্ছে ওই যে নেপোটিজম টাইপের বুঝায় আর কি, মানে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স লোকদেরকে লোন টোন দেওয়া এরকম। ওই যে উপরে গেলেই দেখবেন যে আমি এটা বলে রাখছি সুন্দর করে, দেখেন তার বুঝে নেই। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? এই যে ক্রনি ক্যাপিটালিজম, a corrupt system where banks give easy loan to rich business insiders or political trades। বুঝতে পারছেন? ওকে দাদা। জি দাদা। দাদা তিনটা রেকমেন্ডেশন কয়টা ওয়ার্ডের ভিতরে লিখবো? সর্বোচ্চ 60 থেকে 70 ওয়ার্ডে লিখবেন তিনটা রিকমেন্ডেশন, সব মিলে যেন 80 ওয়ার্ডের মধ্যে এটা হয়ে যায়। ঠিক আছে, ওকে? দাদা রেগুলেটরি অ্যাকাউন্টেবিলিটিটা বলতেন আবার। বুঝিনি ভাই, আবার বলেন। রেগুলেটরি অ্যাকাউন্টেবিলিটিটা হুম, এটা কিভাবে করবে? রেগুলেটরদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে। আপনি শুধু ইন্সপেকশনে গেলেন এন্ড আপনি শুধু দায় সারা ভাবে জাস্ট ইউ হ্যাভ টু ডু ইট, তাই আপনি একটা রিপোর্ট সাবমিট করে দিলেন, তা হবে না। এই যে আপনার আন্ডারে থেকে কোনো কিছু এমন হয়েই যায় যে আপনি সেটা ইচ্ছাকৃতভাবে জিনিসটাকে সামহাও অ্যাভয়েড করে গেছেন বা অ্যাভার্ট করে গেছেন, তাহলে তো হবে না, তাই না? সো আপনাকেও একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে, যে আপনি সহসাই একটা রিপোর্ট ভালো দিয়ে দিলেন হয়তো কিছু ঘুষ নিয়ে, এ, তাহলে তো হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকেও অ্যাকাউন্টেবল হতে হবে টু দ্য অথরিটি, যে আপনার ভুলের জন্য কোনো ক্ষতি হলে ইউ উইল অলসো বি রেসপন্সিবল। এই রেসপন্সিবিলিটি জায়গাটাও কি করতে হবে, ক্লিয়ার করতে হবে নাকি? ঠিক আছে। তাহলে আমরা এবার ইন কনক্লুশন আসবো। ইন কনক্লুশন এসে কি লিখবো, আমরা লিখবো যে ইন কনক্লুশন আমরা কি লিখবো, এনপিএলস, আমরা লিখবো ইন কনক্লুশন এনপিএলস, তারপর যেমন ধরেন আপনি রিকমেন্ডেশনও লিখতে পারেন যে স্টেট রান ব্যাংকগুলোতে কিন্তু আপনার এনপিএল এর পার্সেন্টেজ ভেরি বিগ, অ্যাবাউট 50%। অন দ্য আদার হ্যান্ড যেগুলো হচ্ছে আপনার কিছু প্রাইভেট ব্যাংক যাদের এনপিএল পার্সেন্টেজ খুবই কম, সো দে ক্যান ফলো দ্য বিজনেস মডেল অফ দ্য সাকসেসফুল ইনস্টিটিউশনস দোজ হ্যাভ গট লোয়ার পার্সেন্টেজ অফ এনপিএল। এটাও কিন্তু হতে পারে, যাদের এনপিএল পার্সেন্টেজ কম ওদের বিজনেস মডেলটা ক্যারি ফলো করতে পারে। সো রিকমেন্ডেশন ক্যান বি মেনি ডিফারেন্ট থিংস, বাট যেটাই আপনি দেন না কেন একটু সুন্দর করে এক্সপ্লেইন করে দিয়ে, যেন টিচার বুঝে যে না আপনি জিনিসটা কানেক্ট করতে পারতেছেন। গা ছাড়া লেখা হলে আসলে ভাল লাগে না। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কি লিখতে পারলাম, আমরা এই সোসিও ইকোনমিক ইম্প্যাক্টটা নিজে একদম বসে বসে লিখলাম, মেজার্সটা আপনাদের উপর চাপালাম, কিন্তু আপনাদের উপর চাপাই দিইনি, বুঝিয়ে দিছি কিভাবে লিখবেন। ঠিক আছে, এবার কনক্লুশন। ছেলে মেয়েদের সবচেয়ে খারাপ হয় যে জায়গাটা, সেটা হচ্ছে কনক্লুশন। কারণ কনক্লুশনে গিয়ে আমাদের একটা জাতীয় লাইন আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে ইন কনক্লুশন উই ক্যান সে দ্যাট NPLs are really bad for our
ইকোনমি, এরকম টাইপের একটা লেখা আমরা সবাই লিখি। এবং কনক্লুশনে গিয়ে আমাদের যেটা হয় সেটা হচ্ছে তাড়াতাড়ি লেখা শেষ করার একটা প্যারা থাকে, সো উই অল বিকাম ভেরি মাচ হেক্টিক ইন জাস্ট ফিনিশিং দ্য হোল রাইট আপ। ব্যাপারটা কি ঠিক বললাম না ভুল বললাম বলেন? ঠিক দাদা। একদম ঠিক ঠিক বলছেন বললাম না? একদম। এবং আরেকটা টিচার যখন ইন ঠিক বলছেন। কনক্লুশনে যায় তখন বুঝে যে আপনি তারার মধ্যে এখানে আছেন, স্যারও আপনাকে ছাড় দিতে চায়, কোনো সমস্যা নেই, কিন্তু ওই ভুজুং বাজুং লিখলে স্যার আপনাকে লাস্টে গিয়ে আলটিমেটলি কি করবে, মার্কটা কমিয়ে দিবে। তো এই জায়গাটায় ভুল করা যাবে না, এই জায়গাটাতে আপনাকে খুব ঠান্ডা ভাবে আগাইতে হবে। কনক্লুশনটা লেখার জন্য যথার্থ পরিমাণ টাইম রাখবেন এবং সুন্দর করে লিখবেন। এই ধরনের ফাউল জিনিস লিখেও পুরো লেখাটা নষ্ট করবেন না, ঠিক আছে? তা আপনি কি লিখবেন, আপনি এইভাবে লিখবেন যে ইন কনক্লুশন, পরিশেষে আমরা কি বলতে পারি যে এনপিএল এর আসলেই কি সোসাইটাল এবং ইকোনমিক যে ইম্প্যাক্ট সেটা আসলেই বিশাল। তাই উল্লেখিত যদি রিকমেন্ডেশন গুলো ফলো করা যায় তাহলে এই প্রভাবগুলোকে আমরা কিছুটা হলেও কমাতে পারবো। মানে উপরের কথার উপর ভিত্তি করে এরকম একটা কনক্লুশন হতে পারে। কনক্লুশনে গিয়ে কখনোই নতুন কোনো টপিককে ইন্ট্রোডিউস করবেন না, ঠিক আছে? ধরেন আপনি যদি এখানে বলতেই চান যে এ, না সেটা বাদ দিয়ে বলি সমস্যা নাই। ধরেন আমি 2 নম্বরে মনে করেন বলতেছি যে ফলোইং সাকসেসফুল বিজনেস মডেল, যারা এনপিএল কম মেনটেন করছে ওদেরকে ফলো করে, আপনি বলতেই পারেন, কোনো সমস্যা নেই। আপনি যা মন চায় তাই লিখতে পারেন, বাট গুছিয়ে লিখতে হবে। তার আমরা কি লিখতে পারি, ইন কনক্লুশন এনপিএলস হ্যাভ ভেরি এনপিএলস হ্যাভ কি লিখ বলেন? বলেন হ্যালো। হ্যালো। হ্যাঁ দাদা, আর হ্যাঁ বলেন। পারছি না আমরা, আপনি লিখে দেন। পারছেন না, ওকে, আমিও পারছি না, আমিও ক্লান্ত লিখতে লিখতে কথা বক বক বলতে বলতে 1.5 দাদা ঘন্টা ধরে বকবক এটা করছি। লেখা যায় কি এনপিএল? কিন্তু লিখতে হবে আপনাকে, না লিখলে কিন্তু হবে না। এই জায়গায় এই ব্রেন যখন টায়ার্ড, ব্রেনকে আবার ফুড দিতে হবে, যে আমি জল খাবো আবার লিখবো, এই হ্যাবিটটা গ্রো করতে হবে। আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, ওকে, টেক সাম রেস্ট ফর 5 মিনিট, দেন থিঙ্ক এগেইন, টেক সাম রেস্ট ফর 5 মিনিট, রাইট এগেইন। এই প্রসেসটা করতে 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 ব্রেনকে সিগন্যাল দিতে হবে যে আই হ্যাভ নো ওয়ে এক্সেপ্ট রাইটিং, আমাকে লিখতেই হবে। আপনার বলেন না লিখতে গেলে আইডিয়া আসে না, দেখেন আমার নিজেরও আইডিয়া আসে না, সিম্পল হিসাব ভাই। সো আমি কোনোভাবেই এটা কি করতে পারবো না যে এই এই হাল ছেড়ে দিতে পারবো না, আমাকে শেষ করতে হবে। ইউ পেইড মি মানি, আমি লিখতে বাধ্য এখানে ভালো করে ভাই। তাহলে আমি কি লিখবো, আমি ভাববো, আবার নতুন করে ব্রেনকে সিগন্যাল দিব, এই সিগন্যালিংটা প্রিপেয়ার করতে হবে ব্রেনের মধ্যেখানে, ঠিক আছে? তা আমরা কি লিখতে পারি, কিছু আসতেছে না মাথায়, ওকে নো প্রবলেম। আমরা কি লিখতে পারি বলবো যে এনপিএল গুলার, আমি একটা কথা কি বলেছি আপনাকে, যে কখনোই লেখার সময় কনক্লুশনে গিয়ে নতুন কোনো টপিকের অবতারণা করা যাবে না। কথাটা মনে থাকবে তো নাকি? জি স্যার। আচ্ছা, তো যেহেতু নতুন কোনো টপিক অবতারণা করা যাবে না, আগের টপিকের মধ্যে থেকে আমাকে লিখতে হবে। তাহলে আমি আগের টপিকে যা লিখছি তাকে রিভাইজ করে নিতে পারি যে এনপিএল কি করতে পারে। তা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে, আমরা বলতে পারি যে দা পেরেনিয়াল সার্জ ইন এনপিএলস, পেরেনিয়াল মানে কি চিরস্থায়ী, এরা খালি বাড়তেছেই বাড়তেছেই, শেষ হচ্ছে না, ঠিক আছে? ইন কনক্লুশন দ্য পেরেনিয়াল সার্জ ইন এনপিএলস, ঠিক আছে, ক্যান ডিভাস্টেটিংলি ডিভাস্টেটিংলি কি করতে পারে, ডিভাস্টেটিংলি আপনার কি বলতে পারে, কি বলতে পারে, ডিভাস্টেটিংলি কি করতে পারে, 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 দেখেন আমি বারবার বলতেছি কারণ আমি পারতেছি না, আসলেই পারতেছি না, দেখছেন? কি করতে পারে, কি করতে পারে, এই পারতেছি না, এই জিনিসটা আমাদের মানে দূর করতে হবে, ঠিক আছে? ক্যান ডিভাস্টেটিংলি ইরোড মানে মানে ধুয়ে মুছে নিতে পারে, ক্যান ডিভাস্টেটিংলি ইরোড, কি ইরোড করতে পারে, the profitability of of banking institutions, ঠিক আছে, যেটা আমরা আগে বলেছি, ব্যাংকিং ইনস্টিটিউশনস
অ্যান্ড কি করতে পারে, অ্যান্ড কি করতে পারে, অ্যান্ড লোয়ার করতে পারে, অ্যান্ড লোয়ার করতে পারে, কি কি লোয়ার করতে পারে, ইকোনমিক অ্যাক্টিভিটিস। দেখেন উপরের কথাই লিখছি, আই রিপিট, উপরের কথাই আমি লিখছি, কিন্তু আমি ঘুরাইয়া ফেলছি কথা এক, কারণ আমি কথা এক টোনে থাকতে হবে। ক্যান devastatingly erode the profitability of banking institutions and lower economic activities। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, লিখেন কোনো সমস্যা নাই, লিখেন কোনো সমস্যা নাই, রাইট। এবং এই যে এনপিএল এটা করতে পারে, উপরের কথাটাকে এক বাক্যে আনলাম, therefore by following the above mentioned কি বলবো, pragmatic strategies, by following the above mentioned pragmatic strategies, ঠিক আছে, আমরা কি লিখতে পারি, এগুলো ফলো করার মাধ্যমে কি করতে পারি, আমরা বলতে পারি যে আমরা কি বলতে পারি, না আমরা এটা লিখতে ভালো লাগতেছে না, therefore authorities should follow the above mentioned pragmatic strategies, ফলো করা উচিত, to mitigate মানে কি, কমানো, to mitigate its কি বলবো, আমি ইম্প্যাক্ট ওয়ার্ডটাকে অ্যাভয়েড করতে চাচ্ছি এখন আবার, ঠিক আছে, ইটস রিপারকাশনস মানে বাজে ফলাফল, ঠিক আছে, রিপারকাশনস, ঠিক আছে, রিপারকাশনস অ্যান্ড কি লিখতে পারি বলেন, হ্যালো, স্যার মাথায় আসে না, হ্যাঁ হ্যাঁ, মাথায় আসে না। সমস্যা, টু মিটিগেট ইটস রিপারকাশনস এন্ড দিয়ে লিখলাম এন্ড এনশিওর কনসিস্টেন্ট, কিছু ওয়ার্ড শিখে ফেলতে হবে, ঠিক আছে, হবে না কিন্তু, কনসিস্টেন্ট কি, ম্যাক্রো consistent ইকোনমিক স্ট্যাবিলিটি, শেষ হয়ে গেল, মানে হয়ে গেল দাদা স্যার শেষ। লাস্টে হচ্ছে আশার বাণী দিয়ে শেষ করতে হবে। বুঝি নাই কি, আচ্ছা লাস্টের তাহলে লাইনটা একটু পজিটিভ দিয়ে শেষ করতে হবে, তাই তো? আমি বুঝিনি আপনার কথা, একটু হেডফোন খুলে কথা বলুন, বলেন। বলছে শেষের লাইনে পজিটিভ কিছু, মানে পজিটিভ জিনিসটা নিয়ে আসা। শেষের লাইনে পজিটিভ জিনিস নেগেটিভ জিনিস কোনো ইস্যুস না, মাথায় রাখতে হবে আমি যা লিখেছি আমি তার মধ্যে থাকবো, নতুন কোনো কিছু আমি এখানে কি করতে পারবো না, আপনার এই ইন্ট্রোডিউস করতে পারবো না, আপনি করতে চাইলে করতে পারেন, কিন্তু আমি করবো না, কারণ এর বাইরে গিয়েও আরো অজস্র জিনিস লেখার মতো সুযোগ আমার কাছে আছে, কিন্তু আমি লিখবো না, আমি একটু ওই টাইপের মানুষ, ঠিক আছে, কারণ আমি আমার নিজের স্ট্র্যাটেজি যা ফলো করে আসছি তাই আমি লিখি। সো আমি একদম টু দি পয়েন্টে লিখছি, কোথাও গিয়ে আমি কিন্তু এনপিএল কে এক্সপ্লেইন করতে যাই না, যে হোয়াট ইজ কল্ড এনপিএল। যদি আমি এনপিএল কে এক্সপ্লেইন করতে যেতাম, তাহলে আমি লিখে দিতাম যে দিস এসে উইল briefly outline the definition of NPL and its consequences and suggest some remedial measures। আমি কিন্তু বলি নাই, আমি যা বলেছি আমি তাই লিখেছি। এখন দেখেন এখানে আমি একটা লাইন লিখেছি, সেই লাইনটা কি জানেন, সেই লাইনটা হলো দ্য পেরেনিয়াল সার্জ ইন এনপিএলস। এই জায়গাটা নিয়ে একটু কথা আছে। পেরেনিয়াল সার্জ ইন এনপিএলস মানে কি, ক্রমবর্ধমান বৃদ্ধি। এখন আপনি যদি চান, ধরেন পরীক্ষার হলে আপনি একটা কি ইউজ করবেন, আপনি একটা গ্রাফ ইউজ করবেন, যদি আপনার হাতে ক্ষমতা থাকে। তো আমি গ্রাফটা ইউজ করার জন্য কি করব দেখেন, আমি একটা ছোট্ট গ্রাফ আপনাকে বানায় দেখাবো, ঠিক আছে, আপনিও পরীক্ষার হলে এরকম করে একটা গ্রাফ বানাইবেন, চেষ্টা করবেন আর কি বানানোর জন্য, যদি আপনার হাতে সুযোগ থাকে। আর সুযোগ না থাকলে ভাই দরকার নেই কোথাও মারামারি করার কিছু না, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে এইটুকু গ্রাফ কপি করে নিলাম আমাদের আলোচনার সুবিধার্থে শেখার জন্য, ঠিক আছে।
দেখেন ঠান্ডা মাথায় বুঝেন, একটু দাঁড়ান। দেখছেন একটা ফোকাস রাইটিং ক্লাসে লিখতে গেলে মাথা কেমন পাগল পাগল লাগে, তার মধ্যে আপনারা যখন ফালতু কথাবার্তা কন তখন মাথা মতো ঘুরে নিজেরই। একটু দাঁড়ান, হ্যাঁ আমি দেখতেছি। ও, আমার কথায় কেউ রাগ করেন না, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আপনি মনে করেন যে এরকম একটা ছোট্ট করে গ্রাফ আপনি আঁকছেন, ঠিক আছে? আপনি কি করছেন, এরকম ছোট্ট একটা গ্রাফ মনে করেন আঁকছেন। তো গ্রাফটা আইকা কি করছেন দেখেন, এই যে এখানে মনে করেন গ্রাফটা দিচ্ছেন। এত সুন্দর করে গ্রাফ তো দেওয়া পসিবল না। আপনি মনে করেন যে বিগত 5 বছরের একটা ট্রেন্ড দিয়ে দিলেন, 2020, 21, 22, 23, 24, 25, 26, জাস্ট এই ফিগার গুলো লিখে দিয়ে একটা দাগ করে দিবেন, দাগ দিলেই বুঝবে যে কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে। এরকম ছোট্ট করে গ্রাফ আঁকবেন, বেশি গ্রাফ আঁকবেন না, ঠিক আছে? আই রিপিট, কোনোভাবেই বেশি গ্রাফ আঁকবেন না, না এন্ড না। মনে থাকবে না ভুলে যাব বলেন? জি স্যার, হ্যালো, মনে থাকবে। আচ্ছা। স্যার হচ্ছে ওই যে ক্রেডিট রেশনিং যেন বলছিল, আপনি বলছিলেন ওইটা তো এলাবোরেট করলেন না। ওটা করবো না, সমস্যা নেই। ওটা আমি এলাবোরেট না করলে আপনার কোনো প্রয়োজন হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাই, ঠিক আছে? এবার দেখেন কি লিখবেন, এখানে আবার ই করে দিবেন, এই যে এটাকে লিখে দিবেন যে এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে FIGUR, ফিগার, ঠিক আছে? এই যে এরকম করে জিনিসটাকে আবার মেনশনও করে দিবেন যে ভাই আমি এখানে এটা আঁকছি, আপনারা ভয় পায়েন না, ঠিক আছে? ফিগারটা দিয়ে কি লিখবেন, আপনি লিখবেন যে দা গ্রোথ অফ NPLs। এই যে স্যার দেখে বুঝবে যে ফিগারের নাম দিব কত, ফিগারের নাম দিব হচ্ছে মনে করেন যে ফিগার 01, যেন স্যার দেখে বুঝে যে না এরা পড়াশোনা করছে, এরা হুদাই খায় দায় ঘুরে না, এরা পড়াশোনা করে, ঠিক আছে? এই যে ফিগার 01। তাহলে আপনি উপরে লিখতেছেন যে ভাই ইন কনক্লুশন দ্য পেরেনিয়াল সার্জ ইন দ্য NPLs, এই যে এখানে এসে ব্র্যাকেট দিবেন। এই জিনিসগুলো ভাই ইউজ করতে পারলে যা হয়, আপনি লিখবেন যে অ্যাজ শোন ইন দা, সরি, ফিগার 01, মানে যেমনটা ফিগার 01-এ দেখা হয়েছে। কিন্তু এই গ্রাফ আঁকতে গিয়ে যদি আপনি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন তাহলে কিন্তু হইব না। ডিড ইউ গেট মাই পয়েন্ট? হ্যালো। জি স্যার। জি দাদা। সো এখন তাহলে আপনার কাজ কি, এই যে কিছু ডাটা দিছি না, এই ডাটা গুলাকে চোখের সামনে রাখা কন্টিনিউয়াসলি, যেন কখনোই এই ডাটা নিয়ে ভুল বুঝতে না হয়, এবং এই প্রফেশনাল ওয়ার্ড গুলোর সাথেও একটা সুন্দর কানেকশন এস্টাবলিশ করা। বুঝতে পারছেন ব্যাপারটা সবাই? জি দাদা। সো এইভাবে আমি আপনাদের চেষ্টা করব 25টা ক্লাসে 25টা টপিক তুলে ধরতে। সো ইটস এন হিউজ টাস্ক। এই কাজটা কেউ করে না, সবাই একটা সুন্দর লেকচার শিট নিয়ে বসে পড়ায়। আমি এটা কখনোই করতে পারি না, ওটা করলে ভাই অনেক সুন্দর রাইটার দিতে পারবো, কিন্তু আমার কোনো এফোর্ট লাগবে না। এআই কে একটা কমান্ড দিব, আপনার কি মনে হয় না যে আমি যদি এআই কে বলি যে এটা একটা আর্টিকেল লেখো, আমাকে 10 সেকেন্ড একটা আর্টিকেল দিয়ে দিবে না বলেন তো? জি দাদা। দিবে, কিন্তু কিন্তু আমি এটা কখনো করবো না। আমার লেকচারের স্পেশালিটি হচ্ছে এটা যে আপনি একদম লাইভ ক্লাসে বসে ক্লাস করবেন, এবং আপনারও কাজ হচ্ছে ঠিক এইভাবে লিখা, কন্টিনিউয়াসলি লিখা। লিখতে 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 দেখবেন যে আপনার মধ্যে এই প্রফেশনাল টোনটা চলে আসবে, আর কিছু না। একে PDF বানায় ফেলি, একটু দাঁড়ান। দাদা আচ্ছা, এই গ্রাফটা এক্সাক্ট কোন লোকেশন আছে, যেমন ইন্ট্রোডাকশনের পরে অথবা বডিতে গ্রাফের আসলে কনক্লুশন ভাই আগে? সত্যি কথা বলি, কোন স্পেসিফিক লোকেশন নাই। সাধারণত আমি ডান দিকে বসে গ্রাফ আঁকতে পছন্দ করি, এবং আমি ওইটাই করি সবসময়, যেটা সত্যি কথা। কি বলছি বুঝতে ওকে পারছেন? জি দাদা। আচ্ছা, দাদা তাহলে ফোকাস রেটিংটা কত পেজের মধ্যে রাখলে বেটার হয়? এইটা তো ভাই ডিপেন্ড করে যে মানে কতটুকু পেজ দিচ্ছে, ঠিক আছে? দাদা পেজের চেয়ে টাইমটা সাধারণত ইম্পর্টেন্ট। 3 পেজ দেয়, হ্যাঁ, সাধারণত 3 পেজ দেয় ফোকাসের জন্য। দাদা বললাম যে পেজ বুঝি নাই।
ফোকাসের জন্য এখন 3 পেজ করে দেয় পরীক্ষায়। 3 পেজ কিন্তু আমার মনে হয় না যে গুছায় লিখলে 3 পেজ লিখা যায়, ঠিক আছে? 3 পেজ লিখাটাও কিন্তু পরীক্ষার হলে আমার কাছে মনে হয় যে কি বলে যে আপনি যে কয়টা সেন্টেন্স লিখছেন আজকে, ওইটা তো 3 পেজও পার হয়ে যাবে। মানে দেখে দেখে লাগছে ছোট, কিন্তু অনেক বড় হয়ে যায় স্যার। আসলে অনেক বড় হয়ে যায়। দাঁড়ান, আমি এই যে আপনাদের দাদা এটাকে আসলে এখন তো এটা দাদা 2টা ফোকাস লিখতে হয়, তো এত টাইম নেই। এক্সাম হলে 15 থেকে 16 পেজের মিনিটে চেয়ে বেশি লেখা টাইমটা যায় খুব না। গুরুত্বপূর্ণ। এক্সাম হলে আপনি এতটুকু লিখতে না পারেন যতটুকু পারেন লিখেন। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি আপনার এই লেখাটা কপি করছি, ঠিক আছে? এই লেখাটা কপি করে এই যে জেমিনিকে দিছি। জেমিনিকে দিয়ে দেখেন আমি কি বলছি। আমি বলছি, আমি তো পুরোপুরি লিখি নাই, ঠিক না? আমি জেমিনিকে দিয়ে বলছি, ওই জেনি গেল, এই যে লাস্টের দিকটা পড়েন, বলছি থিঙ্ক দ্যাট আই উইল রাইট with the same consistency in the blank spaces. What score is expected out of 10? ও বলছে, based on the framework you have laid out, the essay is highly structured and demonstrates a strong grasp of macroeconomic dynamics in Bangladesh. If you complete the blank space with the same level of consistency, vocabulary, and like blah, 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 you are likely to get 7.5 to 8.5 out of 10 in any competitive exam, ঠিক আছে? So, look, এবং সে আমাকে ব্রেকডাউন করছে কেন আমার এইগুলা কি করছি, ইভেন আমার কোথাও কোথাও আবার ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে, কেন আমি 9 পাবো না 10-এর মধ্যে 8.5 কেন পাবো, ঠিক আছে? সেইটাও আমাকে মেনশন করছে। সো আই উইল রাইট বাই মেইনটেইনিং দাদা দ্য একটা সেম। প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলেন। দাদা এই যে এখানে যে আমি নিজে লিখছে লেইড আউট, এটা কোন হ্যাঁ, সেন্সে লিখছে? বুঝি নাই কোনটা। এই যে বেসড অন দ্য ফ্রেমওয়ার্ক হুম, ইউ হ্যাভ লেইড আউট, হ্যাঁ, এই লেইড আউটটা কোন সেন্সে লিখছে আর কি? মানে লেড আউটটা কোন সেন্সে লিখছে মানে বুঝি নাই আমি। মানে মিনিংটা আর কি দাদা। লেড মানে আপনি বলতে চাচ্ছেন লেড আউট শব্দটার মিনিংটা কি নাকি? জি জি জি। আচ্ছা, লেড আউটটাকে আমরা আসলে একটু ইনফর্মাল বা নর্মাল ইয়েতে ইউজ করে থাকি, মনে করেন যে কোনো কিছু স্ট্রাকচার হিসেবে। মানে আপনি এইভাবে পড়তে পারেন যে বেসড অন দ্য ফ্রেমওয়ার্ক ইউ হ্যাভ ডিজাইনড, বা ইউ হ্যাভ কি বলে যে ইউ হ্যাভ প্রেজেন্টেড। সো লেড আউট বলতে এখানে মূলত ডিজাইনড, অ্যারেঞ্জ, প্রেজেন্টেড এরকম বোঝায়, ঠিক আছে? ওকে। দাদা এই যে ভারী ভারী কথা লিখলাম, এই জিনিসগুলো আসলে নলেজটা কি করে বাড়াতে পারি? এই যে এটা ভাই পড়তে হবে, ভাই পড়তে ভাই। এই 1.5 ঘন্টা যে লিখাইছি আপনি কোথাও পাবেন না এমনি বইসা বইসা আপনার মারামারি কাটাকাটি। ভাই এটাকে রিস্কি জব, উল্টাপাল্টা লিখলে আমার আমার সব জায়গায় গিয়ে আমার দুর্নাম করা শুরু করবে। তাও আই স্টিল গ্র্যাব দ্য চান্সেস অপরচুনিটি, কারণ আমার ওই কনফিডেন্সটুকু আছে আই ক্যান রাইট। সো বিং এ স্টুডেন্ট অফ সুমন ভাই, আপনি যেহেতু আমার স্টুডেন্ট, আপনার দায়িত্ব আজকে থেকে এই চ্যালেঞ্জটা নিয়ে বসা। অ্যান্ড বিলিভ মি, এই ক্লাসটা নেওয়ার জন্য আমি আমার কি বলে আমি আমার এই যে আমি দিনের মধ্যে অ্যাটলিস্ট 35 to 40 মিনিট ব্যয় করি হনুমান চল্লিশা শোনার পিছনে, ঠিক আছে? যারা হিন্দু মানুষ তারা জানবেন, আমি হনুমানজির যেই একটা ছোট্ট মূর্তি আছে আমার কাছে, এই মূর্তিটা আমি আমার এই ল্যাপটপের বাম পাশে এনে বসে রাখছি। আমি দেখতেছি আর ক্লাস নিতেছি টু ফিল দ্য কনফিডেন্স, ঠিক আছে? সো আপনাকে এই ফিলিংসটা আনতে হবে, পড়তে 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 পড়তে, ইয়েস আই ক্যান ডু দিস। এটাতে আসলে কোনো পড়ার কোনো অল্টারনেটিভ নাই, পড়তে হবে, ঠিক আছে? এই যে এখন দেখেন লিখার পরে আমি ফিলিং ওয়াও আই হ্যাভ ফিনিশড ইট সাকসেসফুলি, ঠিক আছে? যে এতগুলো লোকের সামনে আই ডেলিভার্ড ইট অ্যাজ আই ওয়ান্টেড টু ডেলিভার, ঠিক আছে? এবং আমি একটা লাইভ ক্লাসে জেমিনিতে বসে দেখাইতেছি যেটা কত পাইতে পারি। আমি চাইলেই পারতাম জেমিনিকে বলতে পারতাম যে ভাই তুমি 10-এ 10 পাবো, একটা আর্টিকেল আমার দাও, ওইটা আমি এখন লিখে ওদের পড়ায় দিয়ে দেখাই, 10 পাবো, ঠিক আছে? কোয়াইট পসিবল। ওকে। সো পড়ার সোর্স কি শুধু নিউজ পেপার? বুঝি নাই, কি বললেন? পড়ার সোর্স কি শুধু নিউজ পেপার না অন্য কোনো দাদা ব্যক্তিগতভাবে আমি নিউজ পেপারকে খুবই প্রেফার করি, ঠিক আছে? কারণ নিউজ পেপার হচ্ছে কি, যারা আপনি একটা বই পড়বেন, বইটা একটা কনসিস্টেন্ট এন্ড কনস্ট্যান্ট, আই রিপিট, কনসিস্টেন্ট এন্ড হচ্ছে কনস্ট্যান্ট ফর্ম অফ আপনার কি বলবো ট্রেজার হাউস, ঠিক আছে? কিন্তু আপনি যদি বলেন যে নিউজ পেপার, ও কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? একজন বলছেন যে ইন কত ওয়ার্ড হলো না, আচ্ছা দেখতে হবে কত ওয়ার্ড এসে কাউন্ট করতে হবে। আচ্ছা, এক ভাই একটা বাক্য দাদা দিয়েছেন, আমি উনি সব কি ক্লাস আসলে করতে ক্লাসে? পারি নাই তো দাদা, দাদা ওই একটু বাক্যটা ডিস্টার্ব একটু করতেছে কাইন্ডলি দাদা। বাক্যটা কি দিছেন আপনি আমাকে? জি দাদা দিছি। ক্লাস করতে পারেন না এটা কোনো ইস্যু দাদা না, আপনি এইটা কত ক্লাস নম্বর লেখছা দাদা? আমি বলেন খুঁজে পাই না তো দাদা, মানে আমি তো ক্লাস করতে পারি নাই, একটু কাইন্ডলি আমাকে বলতেন দাদা এটা কততম লেকচার?
এটা হচ্ছে 27তম লেকচার, 26 26তম লেকচার। 25টা গতকালকে ক্লাস হয়নি। হইছে। আপনি এপ্রিলের 27 তারিখ এবং জুনের 7 তারিখ দুইটা পোস্ট আছে আমাদের গ্রুপে, পোস্ট আছেই 5টা বা 6টা, ঠিক আছে, দেখলেই পাবেন। আচ্ছা, আপনি বাঁকুড়া দিয়েছেন না, একটু বলেন তো আমাকে প্লিজ। জি দাদা, ধন্যবাদ। এখানে 236 ওয়ার্ড আমি লিখছি, ঠিক আছে। বাক্য দিয়েছি দাদা। হ্যাঁ, দাঁড়ান লিখতেছি। তাহলে আপনি কি স্যাটিসফাইড নিজে লিখে এখন বলেন? আরে কি লিখছে ওইটা? একটু দাঁড়ান, আমি কপি করে নিচ্ছি বাক্যটা। তা আমাদের ক্লাস মোটামুটি আজকে এখানেই শেষ। ইফ ইউ গাইস ওয়ান্ট টু লিভ দ্য মিটিং দেন ইউ, আই হ্যাভ নো প্রবলেম। আমরা এটা নিয়ে আলোচনা করবো এখন, ওনার একটা প্রশ্ন আছে, ঠিক আছে। তো দেখেন, এই বাক্যটা আপনি আমাকে গত গত ক্লাস দিয়েছিলেন, আমি বলার পরে আপনারা বলতেছেন যে আপনারা শুনেন নাই, ঠিক আছে, সরি ফর দ্যাট। তো এই বাক্যটাতে কি হয়েছে আমি একটু বলি। ইন ইটস আইডিয়ালাইজড ফর্ম, এই জিনিসটা আপনি যদি আগের কন্টেন্টটা না পড়েন বা কনটেক্সট না পড়েন আপনি বুঝবেন না, ঠিক আছে। আর এটা যেটা প্রিপোজিশনাল ফ্রেজের মতো কাজ করছে, সো এটা আমাদের তেমন কোনো ইস্যুস না, এটা বাদ দিয়ে দিই। কারণ এটা বলতে গেলে আমাকে আগের পার্টটুকু দেখতে হবে কি বলা আছে, সো এটা বাদ, এটা আমাদের বাক্যে তেমন কোনো ইম্প্যাক্ট ফেলবে না, এটা বাদ দিয়ে বাকিটুকু আমরা পড়ি। বাকিটুকুতে আমার মেইন ক্লজ কি, অ্যান ইকোনমিক সিস্টেম। বাকিটুকুতে মেইন ক্লজ হচ্ছে অ্যান ইকোনমিক সিস্টেম ইজ ওয়ান। একটা ইকোনমিক সিস্টেম হলো এমন একটা জিনিস, এটা হলো মূল ক্লজ। এবার এই ইকোনমিক সিস্টেমটাকে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, সাচ অ্যাজ ক্যাপিটালিজম, সাচ অ্যাজ ক্যাপিটালিজম। এবার এই ইকোনমিক সিস্টেম যার উদাহরণ হচ্ছে সাচ অ্যাজ ক্যাপিটালিজম, এই ইকোনমিক সিস্টেমের একটা অ্যাজেক্টিভ ক্লজ ছিল, যেটাকে আপনার কি করা হয়েছে, এই যে এম ড্যাশ দিয়ে আলাদা করা হয়েছে, ঠিক আছে। সেই অ্যাজেক্টিভ ক্লজটা কি ছিল, হুইচ হুইচ ইজ অফেন। often known for rewarding productivity, risk taking and innovation। তারপর কি করা হয়েছে, এখান থেকে এই which কেটে দেওয়া হয়েছে এবং is কেটে দেওয়া হয়েছে। যেহেতু প্যাসিভ, তাই পার্টিসিপেল ফ্রেজ হিসেবে সে ওইভাবেই রয়েছে, কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এই 1 পর্যন্ত ক্লিয়ার করতে পারলাম আপনাকে আমি? জি। আচ্ছা, এবার এই 1 দিয়ে কাকে বুঝাইছে, এই পুরো ইকোনমিক সিস্টেমটাকে বুঝাইছে। এই ইকোনমিক সিস্টেম সাচ এস ক্যাপিটালিজম, এই 1 দিয়ে এটাকে বুঝাইছে, এবং এই 1 এর জন্য আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ আনা হয়েছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটা কোনটা, এই ক্লজটা হচ্ছে অনেকটা এরকম যে যে প্রফিটস ফলো ভ্যালু ক্রিয়েশন ব্লা 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 ব্লা, এইভাবে পড়বেন যে প্রফিট ইন দিস সিস্টেম। এই যে এখন আপনি বলেন এই দিস সিস্টেম দিয়ে তো আপনি 1 কেই বুঝাচ্ছেন নাকি? জি 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 জি, হ্যাঁ হ্যাঁ। তাহলে দিস সিস্টেম কেটে হুইচ আনবেন, বাকিটা অ্যাজ ইট ইজ বসায় দিলে হিসেব মোতাবেক এক্সচেঞ্জের পরে লাস্টে একটা ইন থাকার কথা, কিন্তু এই ইনটা কার সাথে কানেক্টেড, দিস সিস্টেমের সাথে সিস্টেম। কানেক্টেড। তো যেহেতু আপনি দিস সিস্টেম কেটে হুইচ এনেছেন, তাহলে ইনটাও বলবে ভাই আমি ভদ্রলোকের মতো আমার হুইচের আগে চলে যাই, শেষ। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে দাদা হচ্ছে এই যে যেমন প্রফিট ফ্লো ভ্যালু ক্রিয়েশন কম্পিটিশন ডিসিপ্লিন অ্যাক্সেস এন্ড ইনস্টিটিউশনস প্রোটেক্ট এক্সচেঞ্জ, এখানে দাদা তিনটা তো মেইন ক্লজ আছে। তিনটা মেইন ক্লজ পাইলেন কই আপনি? আইসি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এখানে। এখানে তিনটা মেইন ক্লজ পাইলেন কোথায় আপনি? তাহলে দাদা এই যে হুইচের সাথে এই কমা দিয়ে যে তিনটা পার্ট আছে, এটাকে কিভাবে ডিফাইন করবো বা কি বলবো? ব্যাপারটা হচ্ছে ভাই, আপনি এটা যদি না বুঝেন তাহলে তো আর একটা সমস্যা ক্রিয়েট করলেন। ব্যাপারটা হচ্ছে যে প্রফিট ফলো ভ্যালু ক্রিয়েশন, মনে করেন আপনি যদি ভেঙে ভেঙে, এটা তো একদম বাচ্চাদের মতো প্রশ্ন করলেন আপনি, এক্সট্রিমলি সরি টু সে, ইন দিস সিস্টেম। তারপরে মনে করেন আমি বললাম যে কম্পিটিশন ডিসিপ্লিনস এক্সেস ইন দিস সিস্টেম। তারপরে ইনস্টিটিউশনস প্রোটেক্ট এক্সচেঞ্জ ইন দিস সিস্টেম। এই তিনটা জিনিসকে একত্র করে আমি তাহলে কি বলতে পারি, আমি তাহলে এই কমন বাক্যটা আনতে পারি নাকি? ঠিক আছে না আমার কথা? তার মানে ইন হুইচ দ্বারা দাদা আমরা কি এটা বলতে পারি এই তিনটা পার্টকে করতেছে আর কি? না ইন ভাই, এখানে বিষয়টা হলো তিনটা বাক্য সেম সেম ছিল, তিনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেগুলোকে একত্র করে একটা কম্পাউন্ড বাক্য বানানো হয়েছে। প্রফিট ফলো ব্লা ব্লা, কম্পিটিশন ডিসিপ্লিনস ব্লা 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 ব্লা, ইনস্টিটিউশনস প্রোটেক্ট ব্লা ব্লা ইন দিস সিস্টেম। ঠিক আছে, ওকে, হ্যালো।
জি দাদা শুনতে পাচ্ছি। যেমন ধরেন আপনি যদি এটাকে একটু এরকম করে ভাবেন, বাক্যটাকে এরকম করে ভাবেন যে আই প্লে ফুটবল ইন দ্য ইভিনিং, সুমন রিডস বুক ইন দ্য ইভিনিং, মর্নিং। ঠিক আছে। তারপরে মনে করেন বললাম যে দাঁড়ান, একিলিস কি বলবো, রেকর্ডস, কি কি রেকর্ড করে, সে মনে করেন ভিডিও রেকর্ড করে, ঠিক আছে, ইন দ্য ইভিনিং। এখন এই কথাটাকে আমি ঘুরে এভাবে বলতে পারি যে আই প্লে ফুটবল, কমা সুমন রিডস বুক, হ্যাঁ, কমা দিয়ে অ্যান্ড একিলিস রেকর্ডস ভিডিও ইন দ্য ইভিনিং। বুঝতে পারছেন ব্যাপারটা? জি হ্যালো, জি শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। বুঝতে পারছেন কিনা বলেন? জি এখন মনে করেন এই সব জায়গাতেই কি ছিল, এই যে প্রফিট এটা করে, কম্পিটিশন এটা করে, ইনস্টিটিউশন এটা করে, ইন দিস সিস্টেম, সবগুলোকে একত্র করে আমি একটা কম্পাউন্ড বাক্য বানালাম, ইন দিস সিস্টেম। এখন দিস সিস্টেম যেহেতু এই ওয়ানকে বোঝাচ্ছে, তাহলে দিস সিস্টেম কেটে ওয়ানের পরে হুইচ, যেহেতু ইনটা আছে, ইনটা আগে চলে গেছে। ধরতে পারছেন এবার তাহলে? জি 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 ধরতে পারছি দাদা, থ্যাংক থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাট ইজ দ্য এন্ড অফ টুডেস লেকচার। আজকে প্রায় 15-2 ঘন্টা ক্লাস নিয়েছি, আর পারবো না, ঠিক আছে। দাদা আজকে এখানে, হ্যাঁ কি দাদা বললেন, বলেন দ্রুত বলেন। ভোকাবুলারি নিউজ পেপারে এটা কি অ্যাড করা যাবে নতুন মেম্বার আমাকে একটু? এটা ভাই এখন আমার একান্ত মনের উপর নির্ভর করতেছে, মাথা মতো ঠিক নেই, পরে দেখুন, ঠিক আছে। আপনাদের যখন আমরা বলি ভর্তি নিতে, তখন ভর্তি করেন না, তারপরে করেন কি দাদা লাস্টে একটু বিয়ের পরে সে একটু পেইন দেন সমস্যা আমাদের। ছিল তো দাদা, দাদা একটু প্রবলেম ছিল তো এই জন্য আর কি, মানে খুব ইচ্ছাকৃত ভাবে কাজগুলো করেন, আমি দেখছি। কারণ প্রথমত টাকা তো থাকা লাগবে সময় মতো। না না, টাকাটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে কি জানেন কি, আচ্ছা কালকে ভর্তি হবো, পরশু ভর্তি হবো, ঠিক আছে। যারা, ভাই আমি যদি কোর্স, আপনি বলতে পারেন যে ভাই দেখেন 500 টাকা অনেক কাছে অনেক টাকা, সেটা আমি মানি, এই বিষয়ে আমি আর্গুই করবো না, এটা আমি মানি। আমি একটা একটা ক্যাম্পেইনিং আপনার জন্য 7 দিন ধরে ওপেন রাখছি, আমি যেহেতু রেখি, তার মানে ইফ ইউ আর ট্রুলি ইন্টারেস্টেড দেন আপনি জয়েন করে ফেলবেন, ঠিক আছে। আবার যখন অ্যাডমিশন ওপেন করবো তখন অ্যাডমিশন, এখন অ্যাডমিশন নিলে কিন্তু দেরি হবে, ঠিক আছে। এখন ঠিক আছে, আজকেও ক্লাস নিতে পারি নাই, প্রচুর পরিমাণ লোক অ্যাডমিশন নেওয়া মানে ওদের লিঙ্ক দেওয়া হয়েছে কিন্তু অ্যাড করতে পারি নাই, ঠিক আছে। সো রাগ করেন না, দাদা একটু একটু আমি যদি আবার পরে একটু কাইন্ডলি 8-10 যদি দিন অ্যাড পর করতেন যখন দিব তাহলে খুব তখন ভালো হতো। ভর্তি হবেন, ঠিক আছে ভাই। 8-10 দিন পর দিব তখন ভর্তি হবেন। থ্যাংক ইউ ভাই, হ্যাঁ ধন্যবাদ, রাগ করেন না, ঠিক আছে, প্লিজ ভাই, সরি, রাগ করেন না। দাদা আমি আমার একটা কথা জিনিস বলছি, জানার ছিল। হ্যাঁ বলেন। দাদা আমাদের এই যে ভোকেব ক্লাসটা কটা থেকে কটা পর্যন্ত হবে? 8টা থেকে ক্লাস, আপনাদের তো এখানে তো বেশি একটা বড় পার্সেন্টেজ ক্লাস হচ্ছে কি আপনাদের ক্লাসের সাথে কানেক্টেড, ঠিক আছে। শুধু ভোক্যাব ক্লাসগুলো হচ্ছে আলাদা হবে, ঠিক আছে। সো ভোক্যাব ক্লাসগুলো আমি 8টার সময় শুরু করবো, ওকে। সো আপনাকে আর কয়েকদিন পর দেখবেন যে 8টা থেকেই ক্লাসে বসে থাকতে হবে, ঠিক আছে। ওকে দাদা। গুড দাদা নাইট সবাইকে। দাদা আপনি যে 30টা টপিক পড়াবেন দাদা, ওইগুলো কি সব মুখস্থ করে ফেলবো আমরা? না, আমি সুমন সেন ব্যক্তিগতভাবে কোনোদিন মুখস্থ করতে বলি নাই, ঠিক আছে। পড়বেন, জানবেন, দেখবেন, শুনবেন, বুঝবেন, মাথায় নিবেন, কিছু অ্যাবজর্ব করবেন, কিছু গ্যালপ করবেন, কিছু আবার ত্যাগ করে দিবেন, এরকম চলতে চলতে যা ব্রেইনে যা স্টোর হয়, মুখস্থ করার কিছু না। আমি কি মুখস্থ করে বসলে পারবো পড়াইতে? পারবো না কখনোই। ওকে, গুড নাইট ভাই, আর মাথা জিজ্ঞেস করেন না ভাই।